আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মানসিক দক্ষতার দ্বিতীয় ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফ্যামিলি। এখানে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে বাবা মা এবং শিশু বাচ্চা সবাই আছে। একটা সুন্দর গুড ফ্যামিলি বন্ডিং ইজ এ ভেরি ক্রুশিয়াল নিড ফর এ হ্যাপি লাইফ। ভালো একটা পারিবারিক সম্পর্ক মানুষের সুখের জন্য খুবই দরকার। আমরা আজকে যে চ্যাপ্টারটি পড়বো সেটির নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমরা আত্মীয়তার সম্পর্ক ক্লাস শুরু করার আগে একটু প্রজন্ম সম্পর্কে জেনে নেই। প্রজন্ম বা জেনারেশন, ধরেন আপনার দাদা দাদি নানা নানি হচ্ছে আপনার একটা প্রজন্ম। তারপরে আপনার বাবা মা হচ্ছে তারপরের প্রজন্ম। আপনার বাবা মায়ের সঙ্গে সমসাময়িক যে প্রজন্ম আছে সেখানে আরো কিছু সম্পর্ক আছে, যেমন চাচা চাচি, মামা মামি, ফুপা ফুপু, খালা খালু। এই সম্পর্কগুলো হচ্ছে আপনার বাবার সমসাময়িক। আর কি কোনো সম্পর্ক আছে? আপনার বাবার লেয়ারের প্রজন্ম, বাবা মায়ের লেয়ারের প্রজন্ম আরো কেউ আছে? আছে তো, মনে করেন। নাই? খালু ফুপা। বলেছি, খালা খালু বলেছি, ফুফা ফুফু বলেছি, মামা মামি বলেছি, চাচা চাচি বলেছি। আরো আছে শ্বশুর শাশুড়ি। আর আছে, আরো আছে। ননদ। না, ননদ তো আপনার বাবা মায়ের লেয়ারের না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। যাদেরকে আঙ্কেল আন্টি ডাকবেন, এটা হচ্ছে আপনার বাবা মায়ের লেয়ারের। আপনার বাবা মা যাদেরকে ভাই বোন ডাকে, তা ওই মা ওই শুনেছেন? জি স্যার। স্যার, শুনেছি। এটা হচ্ছে আপনার বাবা মায়ের লেয়ার। আচ্ছা, এবার আপনার লেয়ারে চলে আসি। আপনার লেয়ারে আছেন আপনি, আপনার ভাই বোন, ভাই বোন, ভাবি, দোলা ভাই। আর কি আছে? তালতো ভাই বোন, যেটাকে আমরা বেআই বেআইন বলি। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তারপর পিসতুতো ভাই, খুড়তুতো ভাই। এগুলো সবই হচ্ছে আপনার আপনার প্রজন্মের। আর তালতো ভাই বোন মানে হচ্ছে বেআই বেআইন, যেটাকে বলা হয়। ভাবির ভাই বোনকে বেআই বলা হয়, বা দুলা ভাইয়ের ভাই বোনকে বেআই বেআইন বলা হয়। অথবা পুত্রবধূর বাবা মাকে বেআই বেআইন বলা হয়। অথবা জামাতা, জামাতা বোঝেন তো, কন্যার হাজবেন্ড, জামাতার যে বাবা মা তাদেরকেও বেআই বেআইন বলা হয়। মানে তালতো ভাই বোন সম্পর্কের ইন ল, যেটাকে বলা হয় ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এদেরকে তালতো বলা হয়। ইংলিশে যেটাকে ইন ল বলা হয়, বাংলায় সেটাকে বোঝায় তালতো। এই সিজনে খুব ভালো তালের আশারি পাওয়া যায়, বর্ষাকাল তো। আচ্ছা, আর কি আছে আমাদের আমাদের লেয়ারে, ভাই নিজের লেয়ারে আর কি আছে? আর নাই। এবার আপনার নিচে নামতে থাকেন, আপনার দুই প্রজন্ম উপ- উপর, দুইটা উপরের প্রজন্ম পর্যন্ত সবগুলো সম্পর্ক আমরা দেখলাম। এবার আপনার দুইটা নিচের প্রজন্ম পর্যন্ত সবগুলো সম্পর্ক আমরা দেখি। আপনার পরবর্তী প্রজন্মে প্রথম হচ্ছে সন্তান, ছেলে মেয়ে, ভাগ্না ভাগ্নি, ভাতিজা ভাতিজি, তাই না? তারপর হচ্ছে পুত্রবধূ, জামাই, জামাই মানে জামাতা, জামাই মানে নট হাজবেন্ড। জামাই শব্দের অর্থ কি বলেন তো? একটা পরীক্ষা আসছিল, আপনার জামাইয়ের অমুক আপনার কি লাগে? তো সেখানে এই জামাই শব্দটাকে জামাতা ধরলে যে আনসারটা হয় সেটাও আছে অপশনে। আবার এই জামাই শব্দটাকে হাজবেন্ড কল্পনা করলেও যা হয় আনসার যেটা হয় সেটাও আছে অপশনে। এখন যারাই জামাই শব্দটাকে হাজবেন্ড ধরেছে
তারাই ধরা খেয়েছে, ভুল দাগিয়েছে। আর যারা এই জামাই শব্দটাকে জামাতা ধরেছে, সন ইন ল, সন ইন ল, আইনের পুত্র, আসলে পুত্র না, আইন দ্বারা বাধিত পুত্র, যে কোনো সময় আইন এই পুত্রের অধিকার কেড়ে নিতে পারে। জামাই ইজ নট ইকুয়াল হাজব্যান্ড, জামাই স্বামী না। ও আচ্ছা, ওই যে আপনার নিজের লেয়ারে আর কি আছে খুঁজতে চাইছিলাম, আসলেই তো বাদ গেছে, স্বামী স্ত্রী তো নিজের লেয়ারের, স্বামী স্ত্রী বলা হয় নাই। দুলাভাই টুলাভাই অনেক কিছু উদ্ধার করে ফেলে 14 গোষ্ঠী, কিন্তু শ্বশুর বাড়িতে যায় নাই, আছে তো আরো। ননদ আছে না, ননদ, ননদ আছে, দেবর আছে, শালা শালি আছে, আছে না? আর কি আছে? আপনার লেয়ারে আরো অনেকগুলো বাকি আছে। জেঠালি বাকি ছিল, জেঠালি মানে কি? ভাসুর। জেঠালি মানে ভাসুর না, জেঠালি আলাদা, ভাসুর আলাদা। ভাসুর লিখলাম। ভাসুর মানে হাজবেন্ডের বড় ভাইকে ভাসুর বলে, আর হাজবেন্ডের বড় বোনকে জেঠালি বলে। হাজবেন্ডের ছোট ভাইকে দেবর বলে, হাজবেন্ডের ছোট বোনকে ননদ বলে। আবার ওয়াইফের ছোট ভাইকে, ছোট ভাই বোনকে শালাশালি বলে। ওয়াইফের বড় ভাই বোনকে সমন্ধি বলে ভাইকে, আর বোনকে বলে, ওয়াইফের বড় বোনকে কি বলে? তার জেঠালি, ওয়াইফের জেঠালি। বড় বোনকে জ্যাঠোস আর হাজবেন্ডের বড় বোনকে ননস বলে না? রাইট রাইট, ভুল বলেছি। এই জেঠালিটাই হচ্ছে হাজবেন্ডের বড় বোন, হাজবেন্ডের ওয়াইফের বড় বড় বোনকে, বোন। ওয়াইফের বড় সরি বোন। ওয়াইফের, ওয়াইফের, জ্যাঠালিটাই হচ্ছে ওয়াইফের বড় বোন। আর ননাস হচ্ছে, ননাস হচ্ছে হাজবেন্ডের বড় বোন। হাজবেন্ডের বড় বোন। তাহলে এই সম্পর্কগুলো কিন্তু খুব প্যাচ লাগবে পরীক্ষার হলে, এজন্য একটু রিমাইন্ড করবেন ভিডিওটা দেখে দেখে। স্যার তাহলে নিজের শালা, লেয়ারে কিন্তু যাও আছে। যা। যা আছে, হ্যাঁ যা আছে মানে একজন মহিলার হাজবেন্ডের ভাইয়ের ওয়াইফকে যা বলা হয়। তাহলে যার বিপরীত তো পুরুষদেরও আছে, কি যেন নাম এটাকে বলে, ভাইরা বলে, ভাইরা। আজকেই একটা মজার ঘটনা ঘটলো এই ভাইরা নিয়ে। একজন আসছিল, কি প্রসঙ্গে জানি বলতেছিল যে কি লাগে অমুক, তার কি লাগে বলতেছে, সমন্দির, বাইরের সমন্দির ছেলে লাগে। বলতেছে যে অমুক, অমুক অমুকের কি লাগে বলতেছে, ভাইরার সমন্দির ছেলে। আমি ভাবলাম, হিসাব করলাম, ভাইরার সম্বন্ধী। আমি বললাম তাহলে ভাইরার সম্বন্ধীর ছেলে, এটা কঠিন ভাবে বলার দরকার কি ছিল? নিজের সম্বন্ধীর ছেলে এটাই বলেন। তখন বললো কেন, এটা বলবো কেন, নিজের সম্বন্ধীর ছেলে তো না, ভাইরার সম্বন্ধীর ছেলে। পর আমি বললাম ভাইরার সম্বন্ধীর ছেলে মানেই তো নিজেরও সম্বন্ধীর ছেলে। তখন উনি আমার সাথে তর্কে জড়াইলো যে কেন, কেমনে হয় এটা? বললাম আপনার ভাইরা আছে? কয় না। চিন্তা করেন, মনে করেন আপনার একটা ভাইরা আছে, তা আপনার যে ভাইরা, তার যে সম্বন্ধী আর আপনার যে সম্বন্ধী, দুজন একই ব্যক্তি না? তখন উনি চিন্তায় পড়ে গেছে। আপনার একটু চিন্তা তার করেন তো, ভাইরা কি? ভাইরা মানে হচ্ছে, ধরেন ধরেন আহ দুই বোনের দুই জামাই আর কি। হ্যাঁ, দুই বোনের দুই সম্পর্ক। জামাই। হ্যাঁ, শালির হাজবেন্ডকে ভাইরা বলে, শালির হাজবেন্ডকে ভাইরা বলে। দুই আপন বোনের জামাইকে, আপন বোন না, কাজিন হইলো দুইটা, কাজিন, মেয়ে কাজিন দুইটা মনে করেন, দুই বোনের হাজবেন্ডকে, হাজবেন্ডরা একে অপরের ভাইরা বলে। তাহলে এখন দুই বোনের যে ভাই, সে তো দুইজনেরই একই ব্যক্তি, দুইজনের ভাই। এক বোনের যদি ভাই হয় তাহলে আরেক বোনের কি দুলা ভাই লাগে বা চাচা লাগে? এক বোনের যদি ভাই হয় তাহলে আরেক বোনেরও তো ভাই লাগবে। তাহলে উভয় বোনের যে এক ভাই, সেই ভাই তো উভয় ভাইয়ের জন্যই সম্বন্ধী লাগবে, তাই না?
তখন বলতেছে অমুকের ভাইরা সম্বন্ধীর ছিল। আমি বললাম এটা কেমন সম্পর্ক বললেন? তাহলে ওনারও সম্বন্ধীর ছেলে সেটা বলেন, সরাসরি ওনার সম্বন্ধীর ছেলে এটা বলেন, বাইক না বলেন, ওয়াইফের বাইক না এটা বলেন, বা ওয়াইফের ভাতিজা এটা বললেই হয়, বাড়িওয়ালার ওয়াইফের ভাতিজা এটা বললেই তো হয়ে যায়। আপনি এত কঠিন কেন করলেন যে বাড়িওয়ালার ভাইরার সম্বন্ধীর ছেলে, এত কঠিন কেন করলেন? পরে হাসে, আমরা আমরা সবাই মিলে হাসতেছি আর কি। তাহলে বুঝলেন তো জিনিসটা কত কঠিন হয়ে গেল, সহজ জিনিসটা কত কঠিন হয়ে গেল। পরীক্ষার হলে এই সম্পর্কগুলা এরকম ভাবেই আপনাকে পেঁচায় ফেলবে, সহজ জিনিসগুলা পেঁচ পেঁচ লেগে যাবে। বুঝতে পেরেছেন? তো যেখানে ছিলাম, যে নিচের নিচের লেয়ারে নামি, পরের লেয়ারে, আপনার পরের লেয়ারে, যে জামাই শব্দের অর্থ কিন্তু জামাতা, জামাই শব্দের অর্থ স্বামী না, কেটে দিলাম। জামাই শব্দের অর্থ যারা স্বামী ধরবেন, হাজবেন্ড ধরবেন, তারা ধরা খাবেন। জামাই মানে অবশ্যই জামাতা, সন ইন ল, মেয়ের জামাই বা ভাতিজি জামাই। আচ্ছা, তারপরের লেয়ারে যদি নামি, আচ্ছা, সরি সরি, সন্তানের লেয়ারে আরেকটা বাকি আছে, আর দুইটা বাকি আছে। পুত্র কন্যা, পুত্রবধূ, জামাতা, ভাগ্না ভাতিজি, ভাতিজা, ভাগ্না ভাগ্নি, ভাতিজা ভাতিজি। এইগুলা ছাড়াও আরো কিছু বাকি আছে, বলেন তো কি? পুত্রা বলে যে, পুত্রা। ইয়েস, ইয়েস, ঝিয়ারি এবং পুত্রা। ঝিয়ারি এবং পুত্রা। এগুলা কি কে জানেন? ওয়াইফের ভাইকে উম পুত্র বলে, সরি ওয়াইফের হ্যাঁ, না, মানে পুত্রবধূর ভাইকে পুত্র পুত্রবধূ। বলে, জি স্যার। পুত্রবধূর বোনকে ঝিয়ারি বলে। একইভাবে জামাতার ভাইকে পুত্র বলে, জামাতার বোনকে ঝিয়ারি বলে। বুঝতে পেরেছেন? মানে আপনার ভাই বোনের শ্বশুর হচ্ছে আপনার তাওই মাওই, আর তাওই মাওয়ের উল্টাটাই হচ্ছে ঝিয়ারি পুত্রা। আপনি হচ্ছেন আপনার তাওই মাওয়ের ঝিয়ারি লাগেন, পুত্রা লাগেন। আপনি ছেলে হইলে আপনি আপনার তাওই মাওয়ের পুত্রা লাগেন, আর আপনি মেয়ে হইলে আপনার তাওই মাওয়ের ঝিয়ারি লাগেন। বুঝতে পেরেছেন? ওকে। স্যার নিজের লেভেলে নাকি একটা বাদ পড়ছে। কোনটা? বলেন, আবার বলেন। সতীন স্যার, সতীন। ও সতীন আচ্ছা, সতীন, হ্যাঁ। সতীন কি? দুই সতীনের ঘর, একটা বাংলা সিনেমা ছিল না? দুই চার সতীনের ঘর না? সতীনের ঘর বাংলা চার সিনেমা। সতীনের ঘর, হ্যাঁ। চার সতীনের ঘর মনে হয় ছোটবেলায় দেখছিলাম, ভুলে গেছি। বুলবুল আহমেদ থাকে মনে হয় না আপনাকে? আলমগীর। আলমগীর, সরি। আচ্ছা, সতীন মানে হচ্ছে একই হাজবেন্ডের যখন একাধিক স্ত্রী থাকে, তখন সেই স্ত্রীদেরকে পরস্পরকে একে অপরের সতীন বলা হয়। সতীনের বিপরীতটা পুরুষের ক্ষেত্রে, পুংলিঙ্গের ক্ষেত্রে নাই। নাই এর কারণ হচ্ছে নারীদের জন্য বহুবিবাহ অনুমোদিত না, কিন্তু পুরুষদের জন্য সতীনের বহুবিবাহ গুরুত্ব নাই অনুমোদিত। তাহলে। এটাই হচ্ছে কারণ, এই শব্দটাই আবিষ্কার হয় নাই। মানে এক নারীর যদি দুই হাজবেন্ড থাকে, তাহলে সেই দুই হাজবেন্ডকে একে অপরকে কি বলা হয়, এরকম কোন সম্পর্কই বাংলা ডিকশনারিতে নাই। কারণ এটার কল্পনাই করা যায় না, মানে সিস্টেমই নাই, হবেই হবেই নাই, বিয়েই হবে না। যদি কোনো নারীর এরকম থাকে, তাহলে সেটা হবে অবৈধ সম্পর্ক আর কি, বিয়ে করা আর না করা এক কথা। বুঝতে পেরেছেন? আর সেইটা নাকি, সেটাও নাকি সতীন হয়, এরকমটা শুনছিলাম একবার। কি পুরুষকে পুরুষের সতীন বলে? হ্যাঁ, এটা শুনছিলাম, এর জন্য আমি শুনি জিজ্ঞেস নাই, করলাম। আমি শুনি নাই এটা মেবি পুরুষকে ফান পুরুষের। করে বলে, কিন্তু এটা এটার তো নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন। হ্যাঁ, এটা বলবেই না। কিছু কিছু শব্দ আছে, যেমন সতীন, কুলটা, কবি। অক্ষৌহিনী, হ্যাঁ, এই শব্দগুলোই হচ্ছে আহ নিত্য নিত্য স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক। এগুলোর হুম। কোনো পুংলিঙ্গ হয় না। সতীন শব্দের কোনো পুংলিঙ্গ নাই, কুলটার কোনো পুংলিঙ্গ নাই, অক্ষৌহিনীর কোনো পুংলিঙ্গই নাই। যাই হোক, তো এটার কারণ সম্পর্কে আপনারা একটু গবেষণা করবেন।
যে কেন ইসলামে বা অন্যান্য ধর্মে, কোনো ধর্মেই, আমি জানি না অন্য কোনো ধর্মে আছে কিনা, হিন্দু ধর্মে নাই, আমাদের বাংলাদেশে এই দুইটা ধর্মই খুব কাছে থেকে দেখেছি, এই জন্য জানি এই দুইটা ধর্মে স্ত্রীদের একাধিক বিবাহের অনুমতি নাই। কিন্তু অন্যান্য ধর্মে কি আছে? খ্রিস্টান বা বুদ্ধিস্ট ধর্মে কি আহ মহিলাদের একই সঙ্গে একাধিক হাজবেন্ডের সম্পর্ক থাকার, বিয়ে করার কি অনুমতি আছে বা নিয়ম আছে তাদের জানা মতে? না স্যার, এরকম কোনো নিয়ম নাই। স্যার একটা উপজাতির মধ্যে মনে হয় ছিল এরকম। স্যার পঞ্চ পাণ্ডবের তো স্যার একজনই স্ত্রী ছিল। বুঝি নাই। স্যার পঞ্চ পাণ্ডবের তো একটাই স্ত্রী ছিল। না, পঞ্চপাণ্ডব তো আলাদা বিষয়, সেটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী। হ্যাঁ, এটা তো আলাদা বিষয়, পৌরাণিক গল্প। এখন যেমন স্যার এখন যেটা আছে এটা স্যার ভারতের একটা উপজাতি, তাদের নাম হচ্ছে টোডা। তো তাদের টোডা, ওইখানে মেয়েদের এরকম আসলে বহু স্বামী থাকার একটা প্রথা আছে। আচ্ছা থাকতে পারে। আমাদের কিছু মাতৃপ্রধান কিছু সম্প্রদায় আছে, যেমন গারো এবং খাসিয়া, তারা হচ্ছে মাতৃপ্রধান, সম্পদ মায়েদের মধ্যে ভাগ হয়। তা সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে থাকতে পারে, এটা আমার জানা নাই। বাট নর্মাল ফ্যামিলিতে নারীদের একাধিক বিয়ের অনুমতি নাই। এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে, থিওলজিক্যাল পার্সপেক্টিভ। যেমন একদিন ফেসবুকে দেখলাম একজন লিখছে যে পুরুষরা জান্নাতে গেলে 70টা হুর পাবে, নিজের ওয়াইফও পাবে, আবার 70টা হুর পাবে। কিন্তু নারীরা জান্নাতে গেলে 70টা হুর পাবে না কেন? এরকম কিছু কেন নাই, ইঙ্গিত নাই কেন? বা কেন তাকে শুধু তার নিজের স্বামী নিয়েই সন্তুষ্ট থাকতে হবে? এই জিনিসটা একটা কোশ্চেন এরাইজ করেছে। এর উত্তরটা হচ্ছে এইটাই যে একজন আলেম দেখলাম এটার উত্তর দিয়েছে যে পুরুষের 70টা হুরের দরকার পড়বে, ইচ্ছা হবে, আর নারীদের ইচ্ছাই হবে না। যার ইচ্ছা না হয় তাকে তা সেটা দিয়ে কি লাভ? আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে ভাবে যে তার ইচ্ছাই হবে না, দরকারই পড়বে না। ঠিক একই রকম আমাদের দৈনন্দিন জীবনে জান্নাত বাদ দিলাম, জান্নাতের কথা আমরা চোখে দেখি নাই, এর জন্য আমরা স্পষ্ট ধারণা করতে পারছি না। তো যেটা আমরা চোখে দেখেছি জগতে, এই ইহজগতে, এখানে দেখেন যে যদি পরকীয়া দিয়ে হিসাব করেন, পাপ দিয়ে হিসাব করেন, হালাল বাদ দেন, হারাম দিয়ে যদি হিসাব করেন, যে পরকীয়া করার হার নিঃসন্দেহে নারীদের চেয়ে পুরুষের মধ্যে বেশি। আমার এই কথায় হয়তো কোনো পুরুষ ভাই আহত হইতে পারেন, মর্মাহত হইতে পারেন, কিন্তু যদি মর্মাহত হন তাহলে আমার কিছু করার নাই, কারণ এটাই বাস্তবতা। এটা আমি দেখে, সমাজ নিয়ে গবেষণা করছি তো, আমি দেখেছি নিঃসন্দেহে নারীদের চেয়ে পুরুষের পরকীয়া করার হার বেশি। অনেকে এটাকে খণ্ডন করতে পারেন এভাবে যে পুরুষরা সুযোগ পায় এই জন্য করে, নারীরা সুযোগ পেলে নারীরা করতো। অনেক উদাহরণ আছে নারীদের। না, উদাহরণ থাকলেও যেগুলো আছে এগুলো ব্যতিক্রম। হুম। বিষয় হচ্ছে আহ পুরুষরা বাইরে থাকে, তার সুযোগ বেশি, এই জন্য সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটা একটা কারণ হইতে পারে। বাট এর চেয়ে অনেক বড় যে কারণ, সেটা হচ্ছে পুরুষের চাহিদা বেশি, তার দরকার। ওই যে বললাম জানা, যেটা যে যার যেটা দরকার নাই আল্লাহ তাকে সেটা দিবে না, দরকারই নাই। পুরুষের দরকার বেশি হয়। ম্যান ইজ বাই নেচার পলিগামাস, ফ্রম থিওলজিক্যাল পার্সপেক্টিভ, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই জন্যই আল্লাহ পুরুষদের জন্যই হালাল করেছে। অ্যান্ড অলসো ফ্রম বায়োলজিক্যাল অর সায়েন্টিফিক পার্সপেক্টিভ। কারণ একজন হাজবেন্ডের, একজন ওয়াইফের বা একজন নারীর বিয়েটা কিন্তু এরকম না যে জাস্ট সন্তান উৎপাদনের একটা মেশিন বা একটা কারখানা বললে হবে না, অথবা একটা বিজনেস সেক্টর যে তুমি আমাকে আহ ভরণ পোষণ দিবা আর আমি তোমাকে রান্না করে খাওয়াবো, এরকম না কিন্তু, বিজনেস না কিন্তু। এখানে কিন্তু এই একসঙ্গে থাকা ছাড়াও বা সন্তান উৎপন্ন করা ছাড়াও, রান্না বাড়া করা ছাড়াও আরো কিছু চাহিদা আছে। আপনারা ম্যাচিউরড, লুকানোর কিছু নাই বা গোপন করার কিছু নাই, সেক্সুয়াল চাহিদা থাকে মানুষের। এখন একজন ওয়াইফ একজন হাজবেন্ডকে কখনোই সেক্সুয়ালি ফুললি স্যাটিসফাই করতে পারে না। এর কারণ হচ্ছে
মহিলাদের অনেক ধরনের প্রবলেম থাকে। কি ধরনের প্রবলেম থাকে? একটা তো হচ্ছে মান্থলি প্রবলেম থাকেই, মান্থলি পিরিয়ড থাকে, অসুস্থ থাকে মেয়েরা। এছাড়াও অনেক কারণেই মেয়েরা অসুস্থ থাকে বেশি। ধরেন প্রেগনেন্সি একটা বিষয়, ইসলামে কিন্তু জন্ম নিয়ন্ত্রণের কথা বলা নাই, ঠিক আছে? তাহলে এখন একজন মহিলা যদি লাইফে 3টা সন্তানের মা হয়, তাহলে 3 বছর প্লাস একটা সন্তান হলে প্রেগনেন্সির 9 মাস এবং এর পরবর্তী 6 মাস সে কিন্তু ফিজিক্যালি ফিট না, বাট তার হাজবেন্ড কিন্তু ফিজিক্যালি ফিট থাকে। তাহলে এখন বলবেন যে তাহলে মহিলা কি জীবন থেকে বঞ্চিত হচ্ছে? পুরুষ খেলে এনজয় করবে, মহিলারা খালি বাচ্চা পালন করে চলবে? না, বিষয় হচ্ছে মহিলারা যখন মা হয় তখন তাদের ওই সেক্সুয়াল ইন্টারেস্ট থাকে না। সে বঞ্চিত হচ্ছে এটা বলা যাবে না, মহিলা বঞ্চিত হচ্ছে এটা বলা যাবে না। সেকেন্ডলি হচ্ছে একজন নারীর সেক্সুয়াল পিরিয়ড হচ্ছে 11 বছর বয়স থেকে নিয়ার অ্যাবাউট 45-এর মধ্যে। 45-এর পরে একজন নারীর মেনোপজ হয়ে যায়। বাট একজন পুরুষ কিন্তু দেখবেন 67 এই যে ও বাবা হয়েছে, আমি দেখেছি। এক 67 বছর বয়সেও সন্তানের বাবা হয়েছে এই বাংলাদেশে, আমাদের সময় এই যুগে এসে। আমি নবীদের যুগে যাচ্ছি না, আছে। তাহলে এখন দুইজন সমবয়সী মানুষ যদি 25 বছর বয়সী বিয়ে করে, তাহলে 20 বছর পরে 45 বছর বয়সে ওয়াইফ আর সেক্স থাকবে না, তখন হাজবেন্ড তার বাকি 25 বছর একাকিত্বে ভুগে বাধ্য হবে বাসের মধ্যে উঠে আরেকজনের বডিতে টাচ করার। আমরা গালি দেই না যে আঙ্কেল বয়সের 50 বছর বয়সের কিছু লোক বাসের মধ্যে মহিলাদেরকে টাচ করে? হ্যাঁ, দিস ইজ নট ট্রু, আমি এটাকে জায়েজ করছি না। যে সে একা আছে বলেই, সে বিয়ে করে নাই বলেই, সে একাকিত্বে ভুগছে বলেই বাসের মধ্যে এসে আরেকটা যুবতী মেয়ের বডিতে টাচ করবে, এটাকে বৈধ করছি না। বাট সিস্টেমটাকে বৈধ করছি। কেন আমাদের সিস্টেমটা এরকম যে ক্ষমতা থাকা সত্ত্বেও, শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা ইসলাম ধর্মের বিরুদ্ধে কেন পুরুষকে বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে কেন বিয়ে করার সুযোগ দেওয়া হচ্ছে না? যার কারণে আমরা করছি কি, বিকল্প করে দিয়েছি আমাদের সমাজে। কি বিকল্প করে দিয়েছি বলেন তো? আমরা প্রস্টিটিউশন খুলে দিয়েছি। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে শহরে সরকার কর্তৃক অনুমোদিত প্রস্টিটিউশন আছে। এখানে কোনোদিন পুলিশ গিয়ে হামলা করবে না, রেড দিবে না, এটা সরকার কর্তৃক অনুমোদিত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে জেনাকে সহজ করা হয়েছে আর বিয়েকে কঠিন করা হয়েছে, তাহলে আমাদের সমাজে যে জানা চলবেই, মেনে নেন। বাসে উঠে আপনি মহিলারা এই বাজে পুরুষদের হাতের চাপ খাবেন, এটা মেনে নেন। নাহলে সমাজ চেঞ্জ করেন, যে কোনো একটা করেন। ইসলাম বলেছে বহুবিবাহ বৈধ, আপনি বহুবিবাহ বৈধ করে দেন, তাহলেই তো সমাজ থেকে এইসব ঝামেলা চুকে যায়। ইসলাম বলেছে বিধবা বিবাহ বৈধ, আর আমাদের সমাজে বিধবা মেয়েকে বিয়ে দিতে গেলে কি, মেয়ে বিধবা আগে একটা বিয়ে করছিল, অথবা ডিভোর্সি মেয়ে, না, মেয়ে হচ্ছে কি, অপয়া, ডিভোর্সি মেয়ে ঘরে আনা যাবে না। কিন্তু ইসলামে কিন্তু ডিভোর্সি মেয়েদেরকে সম্মানিত করা হয়েছে। সমান অধিকার, একজন ভার্জিন মেয়েকে বিয়ে করতে গেলে যে অধিকার, একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে গেলে বা ডিভোর্সি পুরুষকে বিয়ে করতে গেলে সমান অধিকার এবং দায়িত্ব দিয়েই তাকে আনতে হবে, ঠিক আছে? সো এট দ্য এন্ড অফ দ্য ডে, ইসলাম ইজ দ্য বেস্ট দিন। দিন ইসলাম বলা হয় এই জন্য এটাকে, যে জীবন যাপনের সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে ইসলাম। যদি ইসলাম প্রযোজ্য হতো, প্রয়োগ হতো, তাহলে এই দেশে ধর্ষণও থাকতো না। আবার এই মিথ্যা মামলা যে হয়, ইসলাম দেখেন, ইসলাম তালাককে বৈধ করেছে, আর আমাদের সমাজ তালাককে কি কঠিন করেছে। তালাক দেওয়া মানেই 2টা মামলা তার বিরুদ্ধে, যৌতুক আর কি জানি এটাকে বলে, নারী নির্যাতন। নারী নির্যাতন। এই 2টা মামলা কমন থাকে না, শিওর। কোনো হাজবেন্ড কোনো মেয়েকে তালাক দিলেই এই 2টা মামলা তাকে তার বিরুদ্ধে করা হবে। তাহলে স্বাভাবিক একজন পুরুষ দিনের পর দিন কন্টিনিউয়াস যন্ত্রণা সহ্য করা সত্ত্বেও অথবা একাকিত্ব ভোগ করা সত্ত্বেও সে তার ওয়াইফকে তালাক দিতে পারবে না। এটাই আমাদের সমাজে এভাবেই করা হয়েছে। সুতরাং আমাদের সমাজে এই এই অ্যাবনর্মালিটি গুলো আছে, এগুলো মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। একজন একজন নারীর 28 দিনে নর্মাল স্ট্যান্ডার্ড হচ্ছে 28 দিনে পিরিয়ড সাইকেল, 30 দিনে না, 28 দিনে। এখন মাসের 14তম দিনে নারীর ফার্টাইল ডে। আমরা জানি যে শুক্রাণু, আমরা সায়েন্স ক্লাসে পড়বো এগুলো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। জাইগোট মানে হচ্ছে আহ নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলা হয়। মানে নারীর ডিমটা যখন পুরুষের বীজ দিয়ে
মানে সংকরায়ন হয় সেটাকেই জাইগোট বলা হয়। সেই জাইগোটটা আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়, ভ্রূণটা আস্তে আস্তে মানুষে পরিণত হয়, ফিটাসে পরিণত হয়, মানুষে পরিণত হয়। তাহলে এই এক নারীর একটাই থাকে, একটা মাত্র, অনলি ওয়ান, একটা মাত্র ডিম নারীর নিঃসৃত হয়। আর এবং সেটা কয়দিন, মাসে একবার, কিন্তু 14তম দিনে। এই জন্য 14তম দিন থাকে নারীর হচ্ছে সেক্সুয়াল ডিজায়ারের ডে। 13, 14, 15 এই 3-4 দিনই নারীর সেক্সুয়াল ডিজায়ার থাকে। এছাড়া তার অন্যান্য মাসের অন্যান্য সময় তার এতটা চাহিদা থাকে না। বাট পুরুষের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট ডে নাই। সারা বছর সারা মাস তার সমান চাহিদা থাকে। এবং আহ পুরুষের, নারীর যেমন ডিম থাকে একটা, পুরুষের সিমেন্ট কিন্তু একটা থাকে না, লক্ষ লক্ষ কোটি কোটি সিমেন্ট থাকে। তার মানে কি বললাম, ওই যে বললাম, বাই নেচার, বাই বায়োলজি, বাই সায়েন্স অ্যান্ড বাই রিলিজিয়ান, ম্যান ইজ polygamous, not women. Women is not polygamous. Man is polygamous. This is true. But we don't care this. We ignore this, and the result is our society face a lot of problems. আচ্ছা, আমরা সম্পর্কগুলো চিনে গেলাম। আর লাস্ট যে লেয়ার আছে, সর্বশেষ প্রজন্ম, নাতি নাতনি, এখানে আর কোনো বোঝার কিছু নাই, কারণ আছে 4টা, 2টা, নাতি আর নাতনি, আর কিছু নাই। সুতরাং লাস্টের লেয়ারটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। ঝামেলাগুলা হয় এই 2টা লেয়ার নিয়ে, যে 2টা আমি লিখেছি বেশি করে। আমরা সম্পর্কগুলো চিনে গেলাম, এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করি। এই সবগুলোই কিন্তু বিভিন্ন বিসিএস, ব্যাংক, এমনকি আহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এগুলোতে এসেছে। আচ্ছা এনামুল, ইয়াগুলা কোথায়? সাইডে যে লেখা ছিল, কোনটা কি লিখে সাইডে, হ্যাঁ, কোনটা লেখা ছিল? মানে প্রত্যেকটাই সাইডে লেখা ছিল না, যেটা কোন পরীক্ষা আসছে এবং এটা আনসার কি? না না, এগুলো এখানে লেখা ছিল না। ওইটা আমাদের মেন শিটে। আপেক্ষিক সম্পর্ক নির্ণয় আছে ওটা, একদম এমসিকিউ এর উত্তর সহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এইখানে দিতে না করছিলেন ওই যে পোলাপান আগে দেখে বুঝে ফেলে, এই জন্য। না, উত্তরটা না দিতে পারতাম, বাট কোন পরীক্ষা আসছে এটা দেওয়া যেত ইচ্ছা করলে। আচ্ছা, নো প্রবলেম, ধরে রাখেন সবগুলাই ইম্পর্টেন্ট এবং এগুলোই পরীক্ষা আসবে, এটা আমাদের ধরেই আপনারা। প্রিন্টেড শিটে মানে একদম মানে এসেছে, এটা সবার দেওয়া আছে। বুঝতে পারিনি, কাইন্ডলি মেসেজ লিখে দেন শাশ্বত। আপনি মেসেজ লিখেই দিবেন, আপনার কথা বোঝা যায় না, অত্যন্ত দুঃখিত। আপনি প্রতিদিন মেসেজ লিখেই দিবেন, আমি আপনার মেসেজ সিন করব। মেসেঞ্জারে না, এখানেই জুমের মধ্যে মেসেজ লেখা যায়। আচ্ছা আমরা শুরু করি। আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়? কেউ একজন একটু হিসাব করেন তো, করে বলেন তো কি হয়। ছোট ভাই। আবার বলেন, জোরে বলেন। ভাই হয়, নিজের ভাই। ছোট ভাই, আপন নিজের ভাই। ভাই। জি। ভাই হয়, আপন, হ্যাঁ আপন ভাই। আপন ভাই, হ্যাঁ আপন ছোট। হ্যাঁ, দেখেন কাকার একমাত্র বড় ভাই মানে আপনি, লিখলাম আপনি, আপনি মানে আমি। কাকার একমাত্র বড় ভাই আমার বাবা। হ্যাঁ আমি, আমার কাকা, একমাত্র কাকা যেহেতু বলেছে, তাহলে কাকার ভাই, কাকার ভাই নিঃসন্দেহে আমার বাবাই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। আমার কাকার ভাই আমার বাবা হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ যেহেতু বলেছে আমার একমাত্র কাকা, আরো অন্য কাকা থাকতো, একমাত্র শব্দটা যদি না থাকতো তাহলে ভাবতে পারতাম যে আমার কাকার ভাই আমার বাবা না হয়ে আমার অন্য আরেকটা কাকা হইতেও পারতো। তখন সেই কাকার মেয়ের ভাই আমার চাচাতো ভাই, কাজিন হইতে পারতো, অপশনে কাজিন ছিল, অপশনে চাচাতো ভাই ছিল। কিন্তু যেহেতু বলেছে একমাত্র বড় ভাই, সেই একমাত্র বড় ভাই মানে আমার বাবাই। তাহলে সেই আমার বাবার মেয়ের ছোট ভাই মানে বাবার মেয়ে, তার ছোট ভাই, তাহলে আমারও ভাই। কারণ সেই মেয়ে হচ্ছে আমার বোন, আমার বাবার মেয়ে মানে আমার বোন। আর আমার বাবার মেয়ের ছোট ভাই মানে আমার বাবার আরেকটা ছেলে, মানে আমারই বোন, আমার আপন ভাই।
আমি পুরুষ না নারী, আমি ভাই না আমি ছেলে না মেয়ে, এটা দেখার দরকার নাই। আমার বাবার ছেলে, এটা হলো বড় কথা, মানে আমার ভাই, এটা হলো বড় কথা। তাহলে আনসার হচ্ছে কি, আপন ভাই। একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। এই বানানটা স্বামী ভুল কেন? এটা তো মহিলা। হাজবেন্ড। এনামল, এই স্পেলিং মিস্টেক দেখছো আবার? এটা আগের কোর্সেও মহিলা ছিল, ক্লাসের মধ্যে কারেকশন করেছিলাম, আবার সেই ভুল বানান আসতেছে। একজন মহিলা একজন পুরুষকে দেখিয়ে বললেন, ওই পুরুষের পিতা আমার শ্বশুর। কোন একজন লোকের পিতা যদি আমার শ্বশুর হয়, তাহলে ওই লোকটা আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডের পিতাই তো আমার শ্বশুর হয়। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি? স্বামী নিঃসন্দেহে স্ত্রী। স্বামী, স্বামী স্ত্রী, হ্যাঁ। আচ্ছা, আমার বাবার উত্তরসূরি, 3 নাম্বার। আমার বাবার উত্তরসূরি, উত্তরসূরি মানে কি? পূর্বসূরি আর উত্তরসূরি মানে কি? ওয়ারিশ উত্তরসূরি, উত্তরসূরি। হ্যাঁ, উত্তরসূরি মানে পরবর্তী প্রজন্ম, আর পূর্বসূরি মানে পূর্ব প্রজন্ম। উত্তরসূরি মানে সন্তান বা কন্যা, পুত্র, নাতি নাতনি হইতে পারে। আমার বাবার উত্তরসূরি আমার বাবার পুত্র। তো এটা বলার কি আছে? আমার বাবার পুত্র যে, আমার বাবার পুত্র যে, সে তো উত্তরসূরি হবে। সে কি পূর্বসূরি হবে কোনোদিন? এটা বলার দরকার ছিল? দরকার ছিল না। আচ্ছা, তারপর দেখি, আমার কোনো ভাই এবং পুত্র নেই। আমার কোনো ভাই নাই, আমার কোনো পুত্রও নাই। তাহলে হ্যালো। কে আমার উত্তরসূরি? একটু ভাবেন, বেশ লাগানো কিন্তু। আমার মেয়ে। কর্ণ হবে। আমার কন্যাই হবে, নিঃসন্দেহে কন্যা হবে, যেহেতু আমার ভাইও নাই, পুত্রও নাই, তাহলে আমার কন্যাই আমার সম্পদ পাবে সব। আর আমার বাবার উত্তরসূরি যে বললো আমার বাবার পুত্র, তার মানে আমি সেই ব্যক্তি, আমি সেই পুত্র, মানে আমার বাবার উত্তরসূরি একমাত্র আমি। আবার আমারও কোনো পুত্র নাই, তাহলে আমার আমার উত্তরসূরি একমাত্র আমার কন্যা। আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে, এখানে কেন টাইপিং মিস্টেক হইলো কিনা। এখানে যদি কে ওখানে আমার কি উত্তর, ভুল আছে? কে আমার উত্তরসূরি না হয়ে যদি কে এখানে থাকতো কে আমার বাবার উত্তরসূরি, তাহলে আবার আনসার কিন্তু আরেকটা হইতো। আমি একটু প্রিন্টেড শিটটা দেখে নিতে চাই, তাহলে আমি শিওর হইতে চাই। তো কি, এক মিনিট একটু ওয়েট ভাই করেন। সেটা কি কোনো সমস্যা আছে? মনে হচ্ছে সেটা সমস্যা আছে, অঙ্ক কেন যেন কোশ্চেনটা ভুল মনে হচ্ছে, 3 নাম্বার কোশ্চেনটা। প্রিন্টেড শিটটা দেখলে আমি শিওর হইতে পারতাম। আচ্ছা, আমি একটু দেখে নিই শিটটাতে কি আছে। প্রিন্টেড শিটে তো এইটাই লেখা। সেম এরকমই লেখা। হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, যদি এরকমই থাকে তাহলে থাকো। এটা আসছে বাংলাদেশ ব্যাংক 2018। আচ্ছা, আপনাদের কাছে যার কাছে প্রিন্টেড শিট আছে, অথবা সবার কাছেই তো আছে, প্রিন্টেড শিট তো সবার কাছেই আছে, কারো প্রিন্টেড আকারে হাতে আছে, আর কারো মোবাইলে আছে মূল ফাইলটা। সে আমাকে একটু বলবেন তো, প্রত্যেকটা অঙ্ক বলার পরে পরে আমাকে একটু বলবেন যে এটা কোথায় আসছে, এই অঙ্কটা কোথায় আসছে বলেন তো। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকে আসে স্যার 2018 সালে। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে 2018 সালে আসছে। আচ্ছা, দেখি আমার বাবা, বাবার উত্তরসূরি আমি।
তাহলে আমার তো পুত্র নাই, আছে কি একমাত্র কন্যা, তাহলে কন্যাই আনসার। আচ্ছা, 4 নাম্বার, এটা কোথায় আসছে? 35তম লিখিত স্যার। 35তম বিসিএস লিখিত। লিখিত পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে আসে, আপনারা জানেন কিনা? একমাত্র মেন্টাল এবিলিটি একটা সাবজেক্ট যেখানে বিসিএস পরীক্ষায়ও এমসিকিউ আসে, খুব সহজ। স্যার ওটা কি 50 মার্কের থাকে এমসিকিউটা না? হ্যাঁ, 50টা এমসিকিউ থাকে, 50 মার্কের। রিটেনের 900-র মধ্যে 50টা হচ্ছে মেন্টাল এবিলিটির এমসিকিউ থাকে, খুব সহজ। এখানে আপনাকে বাঁচিয়ে দিয়েছে, তাই না? টেনশন কমিয়ে দিয়েছে। সত্যি স্যার আর বাঁচাইছে। এই সম্পর্কের অঙ্কগুলো অনেক ইজি লাগে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আসলে ইজি, তবুও প্র্যাকটিস করতে হবে। বলেছে ঘয়ের মাতা গ, তাহলে লিখি ঘ এর মা হচ্ছে গ, সংক্ষেপে লিখলাম মা। ঘ গয়ের কন্যা না, তাইলে ঘ গয়ের কি লাগবে? মা ছেলে। ছেলে। পুত্র, পুত্র, মানে ঘ হচ্ছে মেল। আমি ব্র্যাকেটে এম লিখলাম, তাহলে বুঝবেন মেল মানে পুরুষ, আর ব্র্যাকেটে এফ লিখলে বুঝবেন ফিমেল। তাহলে ঘ হচ্ছে পুরুষ, বেডা। অতএব ঘ গয়ের সম্পর্ক কি? তাহলে মা ও পুত্র, পুত্র। আনসার, এটা আনসার, অনেক সহজ। বলেছে পি ইজ দ্য ফাদার অফ কিউ, বাট কিউ ইজ নট দ্য সন অফ পি। আবার বলি, বাবা পি মেয়ে। ইজ দ্য স্যার ফাদার, খালি ইংলিশে এটা, কোশ্চেন তো একই আগেরটার মতো। বাট কিউ ইজ নট দ্য সন। কিউ যদি সন না হয় তাহলে নিঃসন্দেহে কিউ ডটার, ডটার মানে ফিমেল, রাখলাম ফিমেল মানে কন্যা, কিউ হচ্ছে কন্যা। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কিউ এন্ড পি, তাহলে ডটার, সেম অঙ্ক কিন্তু। এটা কোথায় আসছে? স্যার বলেন না কেন? এনএসআই, এনএসআই 2015 এনএসআই। এনএসআই 2015। ওকে, পরেরটাতে যাই আমরা। 6 নাম্বার বলেছে এ ইজ বি এর সিস্টার, এ হচ্ছে বি এর বোন। যারা ভাই বোন একই প্রজন্ম তাদেরকে ডানে বামে লিখি, আর উপরে নিচে দিয়ে আমরা আগের পরের প্রজন্ম। এ হচ্ছে বি এর সিস্টার। আচ্ছা, সি ইজ বি ইজ মাদার, বি এর মা হচ্ছে সি। ডি ইজ সি ইজ ফাদার, সি এর বাপ হচ্ছে ডি। ই ইজ ডি ইজ মাদার, ডি এর মা হচ্ছে ই। দেন হাউ ইজ এ রিলেটেড টু ডি, তাইলে ডি নানা এর সাথে নাতনি এ, নানা ডি নাতনি এর এ হতে কি পারে। লাগে? তীর চিহ্নটা কিন্তু ডি থেকে এর দিকে, খেয়াল করেন। তীর চিহ্নটা কিন্তু এ থেকে ডি এর দিকে না, ডি থেকে এ এর দিকে। মানে প্রশ্নটা করা হচ্ছে এ ডি এর কি লাগে, ডি এর কি লাগে এটা বলে নাই। যে একজন কিন্তু অলরেডি নানা বলে ফেলছেন, মানে ভুল করে ফেলছেন। হুম, অপশনে কিন্তু এটাও আছে, নানাও আছে, আবার নাতনিও আছে। যে না না আনসার দিয়ে ফেলছেন সে ধরা খাইছেন, নাতনি কারেক্ট। স্যার নানা নাতনি একসাথে বলছিলাম। নানা নাতনি থাকবে না, যে কোনো একটা থাকবে। জি স্যার। হাউ ইজ এ, যদি বলতো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ এন্ড ডি, এটার উত্তর হইতে পারতো না নানা নাতনি। কিন্তু এখানে তো স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে এ ডি এর কি লাগে, তাহলে এ ডি এর নানা নাতনি দুইটাই লাগে না। বাক্যটা ভালো করে বুঝেন, হাউ ইজ এ মানে কি লাগে এ রিলেটেড টু ডি মানে ডি এর, তাহলে এ ডি এর কি লাগে? নাতনি। জি স্যার, বুঝতে পেরেছি। আবার নাতিও ছিল সব পরীক্ষায়, নাতি দিলেও ভুল, কারণ এ কি ছেলে না মেয়ে? এ মেয়ে। ফিমেল।
এ হচ্ছে মহিলা, কারণ কি এ হচ্ছে বিয়ের বোন লাগে। বি কি জানি না, বি ছেলে নামে এটা আমার জানা নাই, বাট এটুকু শিওর যে বিয়ের বোন লাগে এ, মানে এ হচ্ছে মহিলা। তাহলে এ আর বি উভয়ের মা হচ্ছে সি, সি এর বাবা হচ্ছে ডি, মানে ডি হচ্ছে এ এবং বি উভয়ের নানা, আর এ এবং বি উভয়ই হচ্ছে ডি এর মেয়ের ঘরের নাতি নাতনি। এ যেহেতু মহিলা সুতরাং সে নাতনি লাগে, আর বি নাতি না নাতনি কি লাগে এটা আমরা নিশ্চিত না, কোনো একটা কিছু লাগে। বি কি লাগে এটা চায় নাই, চাইছে এ কি লাগে, তো আনসার দিলাম নাতনি। ইংলিশে থাকবে আনসারটা, আনসারটা কি নাতনি ইংরেজি কি? গ্র্যান্ড চাইল্ড। গ্র্যান্ড চাইল্ড না, গ্র্যান্ড চাইল্ড হচ্ছে ডটার, নাতি নাতনি। ডটার। স্পেসিফিক, Granddaughter. রাইট, স্পেসিফিক করে দিতে হবে গ্র্যান্ড নাতনি। ডটার। হ্যাঁ, গ্র্যান্ড ডটার আর গ্র্যান্ড সন। আর এই দুইটার কমন জেন্ডার হচ্ছে গ্র্যান্ড চাইল্ড। চাইল্ড হচ্ছে কমন জেন্ডার, আর সন এন্ড ডটার হচ্ছে স্পেসিফিক মাস্কুলিন এন্ড ফেমিনিন জেন্ডার। ওকে, গ্র্যান্ডপা গ্র্যান্ডমা। গ্র্যান্ডপা মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমা হচ্ছে গ্র্যান্ডমাদার। এটার কমন জেন্ডার নাই তাই না? গ্র্যান্ডপা গ্র্যান্ডমার কোনো কমন জেন্ডার নাই তাই না? গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্ট আছে, রাইট, হ্যাঁ, রাইট, grandparents গ্র্যান্ড আছে। প্যারেন্ট আছে, থ্যাংক ইউ। ওকে, ক ক্ষয়ের পুত্র। আচ্ছা, আবার বলেছে খ ও গ পরস্পর ভাই। তাহলে লিখি, লিখে ফেলি। খ উপরে, ক্ষয়ের পুত্র হচ্ছে ক, তাহলে ক হচ্ছে মেল, আর খ ও গ পরস্পর ভাই, তাহলে খ এবং গ তিনজন মেল। ঘ হচ্ছে গয়ের মা, তাইলে গয়ের মা যে ক্ষয়েরও মা। মা কে? খ এবং গয়ের মা কে? স্যার খ না তো গ লেখা। ঘ, ঘ। খ এবং গ উভয়ের মা হচ্ছে ঘ, গহ না, গহ আবার কি? গহ বলতে বাংলাদেশে কোনো শব্দ নাই, ঘ। না, ঘ ঘ হবে। হুম। আবার বলেছে চ ঘয়ের কন্যা, তাহলে ঘয়ের একটা মেয়ে আছে, সে কে? চ। তাহলে এই চটা গ এবং খ উভয়ের বোন, বোন মানে ফিমেল, চ হচ্ছে ফিমেল। সম্পর্কে চ কয়ের কি হয়, এই যেটা চাইছে, বাপের বোন, ফুপু। ফুপু। তাই না? আমাদের এখানে পিসি বলেছে। বলেন কি বলতে চাচ্ছেন? এখানে পিসি হবে উত্তর। হ্যাঁ হ্যাঁ, পিসি, পিসি বলে হিন্দুদের ধর্মে ফুপুকে বলা হয় পিসি। ফুপুও থাকতে পারে, পিসি পিসিও থাকতে পারে, যেটাই থাকে অপশনে সেটাই আনসার। তাহলে ফুপুটাই আনসার। আচ্ছা, এবার আমরা দেখি 8 নাম্বার বলেছে ক এর দাদুর মেয়ের। দাদু মানে কি বোঝা মুশকিল। দাদু একটা কমন জেন্ডার। দাদু হচ্ছে না দাদা না দাদি, দাদার দাদির মাঝামাঝি কিছু একটা দাদু, বুঝতে পেরেছেন? এই দাদুটা হচ্ছে একটা আদরের ডাক, বাস্তব ডাক না। বাস্তব ডাক হচ্ছে আইদার দাদা আর দাদি। তো কয়ের দাদুর মেয়ের একজনই মামা আছে। আচ্ছা, লিখি দাদু। এই দাদু মেল না ফিমেল জানি না, কমন জেন্ডার। তবে তার একটা মেয়ে আছে এটুকু শিওর, সে পুরুষ হইলেও তার মেয়ে থাকতে পারে। দাদুর মেয়ে, দাদুর মেয়ের ছেলের, তারও আবার ছেলে,
ছেলের একজনই মামা আছে, ছেলের মামা। মামার নাম কি? দীপু, লিখলাম দীপু। এই ছেলেটার নাম কি বলেন তো? স্যার ক। কনা। কারণ দাদুটা কার? ওই কয়ের দাদু। দেখেন বলে দেওয়া আছে কয়ের দাদু। কয়ের দাদু মানে কি? ওই ছেলেরই দাদু। নাকি একটু কনফিউশন আছে? দাদু তো হয় না, নানু হয়। কারণ ওই ছেলেটা হচ্ছে ক। হুম, কয়ের দাদু। কথাটা বুঝেন। কয়ের দাদার মেয়ে। দাদু মানে ধরি দাদা আর কি। কয়ের দাদার মেয়ে, তাহলে কয়ের দাদা মেয়ে। দাদার মেয়ে মানে আমার মা। না, মা না। দাদার মেয়ে মানে মা হয় না তো। না, দাদার মেয়ে মানে তো ফুপু হয়। তাহলে এইখানেই ফুপু দেখছেন, ফুপু। এটাই হইলো এখানে। এই অঙ্কের পৃষ্ঠা হচ্ছে এখানেই। এই ছেলেটা ক না, এই ছেলেটা ক না। কয়ের দাদা, ক কে আমরা আলাদা রাখলাম। ঠিক আছে, ক স্যার কে আমরা ক আলাদা ছেলে নামে দীপু নির্দিষ্ট হবে করে কোয়ের বলা নেই। বাবা। ক কি ছেলে নামে এটা বলা নাই। দাঁড়ান, ক ছেলে নামে এটা বলা নাই। তবে এইটুকু শিওর, কয়ের যে দাদা ছিল, হ্যাঁ কয়ের দাদার মেয়ে। হ্যাঁ, তবে এটা মানে দীপু ছেলে হ্যাঁ, বা মেয়ে মানে বাবা কন্যা বা বাবা পুত্র হবে আর কি আনসার। হ্যাঁ। তাহলে কয়ের দাদুর মেয়ের ছেলের একজন মামা আছে, দীপু হচ্ছে তার মামা। মানে ওই দাদুর মেয়ের ভাই দীপু। তাহলে এখন বলেন, দীপু কয়ের কি লাগে? দিস ইজ আনসার। মামা তো কাকা। ভাই স্যার। বাবা না, বাবা। বাবা লাগে স্যার, বাবা। মামা। মামা তো ভাই। মামা তো ভাই। স্যার আমি বুঝি নাই। কয়ের বাবা। আমিও বুঝি নাই। বুঝবেন না তো? আমি শেষ করি নাই তো, বুঝবেন কেমনে? অপশন গুলো লিখি। বাবা, আমি কাকা পক্ষে, কাকা অথবা বাবা কাকা, দুইটার একটা। বাবা, কাকা, মামা, মামা তো ভাই। একজনই মামা হলে তো কাকা হওয়ার কথা না, বাবাই হওয়ার কথা। এটাই আনসার। উনি যে কথাটা লাস্ট বলেছে না, এটাই হচ্ছে লজিক। এই একজন শব্দটা দিয়ে আনসার করা গেছে। এটা কাকা কেন কাকা না হয়ে বাবা হইলো? যাই হোক, বাকিটা পরে বলতেছি, এখনো ব্যাখ্যা করা অনেক বাকি আছে। মা একটা কবিতা বলো তো। কবিতা। আর এটা না তো, ওই যে একটা ছড়া বলছিলে না কালকে, সুন্দর করে ওই দিনের মধ্যে একটা ছড়া শোনায় দাও তো। ছড়া এরকম হইতেছে আর কি। মামা, বাবা, কাকা। ওই আমার নিজের কথা শুনে আমার ওই পিচ্চিমের কবিতার কথা মনে পড়লো আর কি। এখন বিষয় হচ্ছে, একজন মানুষ, একটু বুঝেন। ছেলে না মেয়ে তা জানি না। কয়ের দাদা, দাদু, দাদু বলছে, দাদু মানে এটাও কি মেল না ফিমেল জানি না। আইদার মেল অর ফিমেল। ক আইদার মেল অর ফিমেল, জানি না কি, জানা দরকার নাই। বাট এইটুকু শিওর যে কয়ের দাদা অথবা দাদির মেয়ে। দাদার মেয়ে যে আর দাদির মেয়ে কি আরেকটা? কোনো পার্থক্য নাই, দাদার মেয়ে আর দাদির মেয়ে একটাই। তাহলে দাদা না দাদি, এই এই দাদু শব্দটা কি দাদা নাকি দাদি, এর জন্য আমার কোনো প্রবলেম অ্যারাইজ করছে না। হোয়াট এভার, কয়ের দাদার মেয়ে। দাদার মেয়ে, আপনার দাদার মেয়ে আপনার কি লাগে বলেন তো? ফুপু লাগে না? ফুফু লাগে, ফুফু। ফুপু লাগে, পিসি। পিসি আর কি। বাবা ছেলে হবে? ছেলের একজনই মামা না, আছে। প্রশ্ন করে না, থামেন না, আমি পুরোটা একবারে ব্যাখ্যা করতেছি। শুনলে আপনি পুরো বুঝে যাবেন। আপনার কয়ের দাদার মেয়ে হচ্ছে আপনার ফুপু। এই যে দাদুর মেয়ে, এই মেয়েটা কে? ফুপু। ফুপুর ছেলে। ফুপুর ছেলে কি? ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের একজনই মামা আছে। তাহলে স্যার আমার ফুফাতো মত ভাইয়ের মামা কি আপনার বাবা না? স্যার হয়, আমার মতে অ্যান্সার বাবাই হয়। জি হ্যাঁ, স্যার, ক্লিয়ার। কারণ এই দেখেন, কয়ের সাথে এই মেয়ের সম্পর্ক হচ্ছে কি? ফুপু। ফুপুর ভাই দীপু। দীপু তাহলে কয়ের বাবার লাগে।
আমার ফুপুর ভাই, একমাত্র ভাই, আমার ফুপুর একমাত্র ভাই আমার বাবা লাগে না? হ্যাঁ স্যার, বাবাই তাহলে তো। আনসার হচ্ছে বাবা। হ্যাঁ, কাকাও হইতে পারতো, যদি একমাত্র শব্দটা না থাকতো তাহলে কাকাও হইতে পারতো। কারণ আমার ফুপুর অনেকগুলা ভাই থাকলে একটা ভাই হবে আমার বাবা, আর বাকি ভাইগুলো হবে আমার কাকা। কিন্তু যেহেতু অন্য ভাই নাই, ফুপুর একটাই ভাই আছে, তাহলে সেটাই আমার বাবা। তাহলে সেটা আমার বাবা নয়, সেটা আমার একটা কাকাই হোক, আমার বাবা না হোক, অসুবিধা আছে? বলেন তো। আমার ফুপুর একটাই ভাই আছে, সেটাই আমার কাকা, বাবা লাগে না, অসুবিধা কি? তাহলে আমার বাবা কই গেল, কোত্থেকে আসলো? সেটাই, মানে আপনি জন্ম হয়েছেন কই থেকে তাইলে? আপনি বাবা ছাড়া জন্ম হয়েছেন, বেওয়ারিশ, লাওয়ারিশ। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এই আগেরটা অঙ্কটা খুব মজা ছিল, কোত্থেকে আসছে এটা? কোথায় আসছে? স্যার এই 8 নম্বর অঙ্কটা কিন্তু শীটে ভুল করা আছে, শীটে দেওয়া আছে স্যার ফুফাতো ভাই অ্যান্সার। শীটে ফুফাতো ভাই দেওয়া? হ্যাঁ স্যার, এটা না ভুল স্যার, কোয়ের বাবা আছে, কোয়ের বাবা অ্যান্সার ডান সাইডে আছে অ্যান্সার। স্যার কি আমার বলেন? শীটে তো answer দেওয়া আছে স্যার ফুফাতো ভাই। সেটা ব্র্যাকেটে দেওয়া আছে কোয়ের ফুফাতো ভাই, অ্যান্সারে আছে কোয়ের বাবা। ও, আপনারা ভুল দেখতেছেন। এই দীপু হচ্ছে কয়ের বাবা, ওই ছেলে হচ্ছে ফুফাতো ভাই, আনসার তো না সেটা। কয়ের ফুফাতো ভাই লেখা যেটা, সেটা আনসার না, অ্যান্সার আপনি স্যার ভুল কোয়ের বাবা দেখতেছেন। আছে। হ্যাঁ স্যার হুম, ঠিক আছে। বুঝতে পারছেন? এই যে ছেলেটা, এটা ফুফাতো ভাই, এই ছেলেটা ফুফাতো ভাই, এটা বলছি আমি। কিন্তু এটা তো আনসার না, আমার আনসার তো দীপু। হ্যাঁ দীপু স্যার তো বাবা, বুঝছি। দীপু তো বাবা। বুঝতে পারছেন? হ্যাং হয়ে গেল কেন? ঠিক আছে, এটা কোথায় আসছিল এই অঙ্কটা? জাতীয় বিশ্ববিদ্যালয় খুব সম্ভবত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা? শুধু জাবি জাতীয় লেখা বিশ্ববিদ্যালয়, দেখতেছি। স্যার জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগরে মনে হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একটা সুন্দর অঙ্ক এই জন্য নিয়ে আসছি আপনাদের, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এ বি এর ছবি দেখিয়ে বলল সে আমার পিতামহের, পিতামহ মানে কি? দাদার গ্র্যান্ডফাদার। বাবা। না না, খুড়দা, গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার বলতে খুড়দা। ইংলিশে গ্র্যান্ডফাদার শব্দটার দুইটা মিনিং, নানা হইতে পারে, দাদা হইতে পারে। বাট আচ্ছা, বাংলায় দাদা মানে পিতামহ, আর নানা মানে মাতামহ। তো যেহেতু বলেছে এ বি এর ছবি দেখিয়ে বললো সে আমার পিতামহ মানে দাদার একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে, বেশি বাঁচায় ফেলছে। তাহলে একটু স্লো করি। এর পিতামহ মানে দাদা, এর পিতামহের একমাত্র পুত্র মানে এর বাবা, একমাত্র পুত্রের স্ত্রী মানে এর মা, স্ত্রীর মেয়ে, মেয়ে হচ্ছে বি। তাহলে এর কি লাগে? বোন লাগে। একদম ইজি না এটা? দাদার পুতের বউয়ের মেয়ে, আমার দাদার পুত্র, তার স্ত্রী, তার মেয়ে, মানে আমার দাদার পুত্র হচ্ছে আমার বাবা, তার স্ত্রী মানে আমার মা, আমার মায়ের মেয়ে মানে আমার বোন। আচ্ছা, পরে বলছে বিয়ের মা, তো বিয়ের মা তো আমারও মা, বিয়ের মা সম্পর্কে এর কি হয়? দিস ইজ আনসার, এটা হচ্ছে মা। মা হয়, বিয়ের মা, হ্যাঁ। এরও মা লাগবে। বিয়ের মা সম্পর্কে এরও মা লাগবে, কারণ এ আর বি হচ্ছে কি ভাই বোন, তাই না? কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। কোশ্চেন নাই স্যার। আচ্ছা, তাহলে সামনে এগিয়ে যাই। ইফ এক্স ইজ ব্রাদার অফ
সন অফ ওয়াইস সন, ব্রাদার অফ সন অফ ওয়াইস সন। আচ্ছা ওয়াই তাহলে উপরে, X যদি Y এর ওয়াই ছেলের ওয়াইস সন, সন অফ ওয়াইস সন মানে ওয়াই এর পুতের ঘরের পুত, মানে ওয়াই এর নাতি। এক্স ইজ ব্রাদার, এই সনের ব্রাদার হচ্ছে এক্স। ব্রো, হাই ব্রো। ঢাকা শহরের স্মার্ট ছেলেমেয়েরা বন্ধুরা ডাকে ব্রো, আর বান্ধবীরা ডাকে সিস। হাই সিস। না সিস ডাকে না খুব একটা, এটা বড় প্রচলন নাই। ভাইয়াদেরকেও ব্রো বলে। হ্যাঁ বড় ভাইদেরকে ব্রো বলে, ছোট ভাইদেরকেও তো ব্রো বলেই। বড় ভাইদেরকেও ছোট ভাইদেরকেও বন্ধু। আমি যখন ঢাকায় প্রথম গেছি না, প্রথম তো গেছি ছোটবেলায়, বাট যখন গিয়ে থাকা শুরু করেছি 2009 সালের দিকে, তখন দেখি পোলাপান আমার মামা ডাকে। জি স্যার, তো আমরাও ডাকি মামা। আমার বন্ধুরা, আমার ক্লাসমেট বন্ধুরা আমার মামা, কিরে মামা কেমন আছস, কিরে মানে মামা বানায় বললো কেমনে। আমি তো ভাই, বন্ধুরে তো ভাই ডাকা যায়। কিরে ভাই কেমন আছিস, আচ্ছা ভাই না ডাকা তুই দুলা ভাই ডাক, এটাও তো মানতাম। বা শালা ডাক, সেটাও তো মানতাম, শালা ডাক। বিয়াই ডাক, মামা মামা ডাকছে। হইলাম কেমনে, বাপ ডাক। উপরের পর্যায়ে সে তো তুলছো, তাহলে বাপই ডাক। মামা কেমনে হইলো, কি লজিকে বন্ধুরে মামা ডাকা যায়, আমি লজিক খুঁজে পাই না। আচ্ছা চলতেছে মামা, আস্তে আস্তে আমিও অভ্যস্ত হয়ে যেতেছি, আমিও বন্ধুরে গিরে মামা ভালো। আচ্ছা ভালো। একদিন রিক্সার মধ্যে ওইটা দেখি, মামা ভাড়া কত, কিরে ভাই রিক্সাওয়ালা, তার মানে কি তুই আমার রিক্সাওয়ালার পর যে নামে গেলি। না রিক্সাওয়ালাদেরও মামা, ঝালমুড়িওয়ালাও মামা, বাসের হেল্পারও মামা, আমিও মামা, বন্ধুও মামা, সবই মামা। তখন বুঝলাম কমন ও আচ্ছা এটা এই মামা সেই মামা না, এটা হচ্ছে কমন মামা। ঠিক কমন আছে, মামা। আচ্ছা ওকে নো প্রবলেম। আয় আয় চাঁদ মামা। সাত মামা। এরপরে আস্তে আস্তে 2016-17 সালের দিকে আস্তে আস্তে ব্রো প্রচলিত হইলো। ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু ব্রোই ডাকে। হাই ব্রো, হ্যাঁ কেমন ব্রো, ব্রো মানে ব্রাদার, ব্রাদারের সংক্ষেপে ব্রো বলে। তা সেটা তো তখন মানান যায়, বলে মানান যায়, বন্ধুকে ভাই বলা যায়। হ্যাঁ, হ্যাঁ মামার চেয়ে ব্রো ভালো, এটা ঠিক আছে। হ্যাঁ আমার সেটাই। তো আমার ছোট ভাই আছে সুরিত, এমবিবিএস করে ঢাকায় থাকে। ঢাকা থেকে গ্রামের চাচাতো বাইরে আসলে স্টাইলিশ হয়ে যায় না। একটা কয়েকদিন আগে একটা মানে ভিডিও ভাইরাল হয়েছিল যে এক ছেলে ঢাকা থেকে 2 বছর পরে ঘুরে আসছে। সে চশমা পইরা এরকম, গেঞ্জির উপরে একটা শার্ট পইরা, এরকম হাতে একটা লকেট পইরা, নিচের দিকে মাথা দিয়ে এরকম এরকম করে হাঁটতেছে। তোর গ্রামের দুই ছেলে দেখা বলতেছে, কিরে এটা আমাদের সজীব না? কয় হ। ও এমন হয়েছে কেন? কয় আরে ওর ঢাকা থেকে ঘুরে আসছে। ঠিক আছে, তো ঢাকা থেকে পাগল হয়ে আসছে আর কি। ধর আমার ছোট ভাই এরকম ঢাকা থেকে আসছে, আইসা আমার ঘরে আরেক ফুফাতো ভাই থাকে, ওরে বলতেছে হাই ব্রো, আসো ভাত খাই ফেলি। নাম্বার শুনে কই কি কি করছে এগুলা? বুঝছো? তো বুঝছেন ঢাকায় গেলে বলাবান এরকম হয়ে যায়। ঢাকা থেকে ঘুরে আসছি। হ্যাঁ, এই শরীর তোরে ব্রো ডাকে না মাঝে মাঝে? ওটাকে আমিও শুনছি জিনিসটা। আচ্ছা যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। ও বলছে এটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে বলছে দেন হাউ ইজ এক্স রিলেটেড টু ওয়াই, মানে এক্স ওয়াই এর কি লাগে। তাহলে তীর চিহ্নটা ওয়াই থেকে এক্স এর দিকে যাবে। এখন বলেন আপনারা, সনের সনের ভাই মানে পুতের ঘরের ভাই মানে নাতির ভাই তো নাতিই লাগে নাকি? স্যার হ্যাঁ এটা স্যার। বুঝি নাই। ওয়াই এর সন এটা, তারও সন এটা, তাহলে কি ওয়াই এর নাতি না? এই নিচের যে সনটা এটা নাতি লাগে না ওয়াই এর? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। এই নিচের যে সনটা, লাস্টের যে সনটা, এটা ওয়াই এর নাতি লাগে, কারণ সনের ঘরের সন। তো সনের ঘর থেকে যে আরেকটা সন হয়, সেটা কি নাতি না? ওয়াই হচ্ছে মনে করেন দাদা, আপনার দাদার পুত হচ্ছে আপনার বাপ, আর আপনার বাপের পুত হচ্ছেন আপনি। তাহলে আপনার দাদার পুতের ঘরের পুত মানে আপনি না?
তাহলে আপনার যে ভাই, সে আপনার দাদার কি লাগে? নাতি তো লাগে নাকি গ্র্যান্ডসন? এনি কোশ্চেন? হ্যালো? নো স্যার। ওকে, কে বলছিল বুঝে নাই? আমি বলছিলাম জান্নাতুল। এখন বুঝে গেছেন? জি। আচ্ছা, ওকে, আমরা নেক্সট যাই। এ বি সি আর সিস্টার্স, অল লেডিস, জেন্টস নট অ্যালাউড। লিখে ফেলি এ বি সি, এ বি সি, সিস্টার। ডি ইজ দ্য ব্রাদার অফ ই অ্যান্ড ই। আচ্ছা দেখেন, এই লাইনটা আমরা স্কিপ করলাম। মাঝে মাঝে একটা লাইন স্কিপ করতে হবে। কেন? কারণ এই ডি এবং ই এখানে নতুন দুইটা এলিমেন্ট আসছে। এই ডি এবং ই দুইটা এলিমেন্টের কোনোটাই একটু আগে ছিল না। একটু আগে ছিল এবিসি। এখানে ডি আর ই এর সাথে এবিসি এর কোনো সম্পর্ক দেয় নাই। এই জন্য এটাকে আমরা আপাতত উজ্জ্ব রাখলাম, একটু পরে ইউজ করব। পরের লাইনে দেখি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় কিনা। বলছে ই ইজ দ্য ডটার অফ বি। এখন সম্পর্ক খুঁজে পাওয়া গেছে, ই হচ্ছে বি এর ডটার, এটাও মেয়ে। এখন আসছে ডি, এখন আমরা লিখি ডি ইজ দ্য ব্রাদার অফ ই। ডি হচ্ছে ব্রাদার। এখন বলছে হাউ ইজ এ রিলেটেড টু ডি। ডিটা আমরা এদিকে লিখি ডি। এখন বলছি ডি এর খালা। সাথে এ এর সম্পর্ক কি? তাহলে বলেন তো। খালা বা মাসি। খালা হ্যাঁ, খালা। রাইট। এই বি হচ্ছে ডি এর, ডি এবং ই ভাই বোন। এই দুই ভাই বোনের মা হচ্ছে বি, মা হচ্ছে বি। ডি এবং ই দুইজন হচ্ছে ভাই বোন, এই দুইজনের মা হচ্ছে বি। তো বি এর বোন হচ্ছে এ, মানে মায়ের বোন। তাহলে মায়ের বোন কি শয়তানের খালা? একটা গান আছে না, ওই কে জানি উত্তর বাড়ির খালা আর দক্ষিণ বাড়ির খালা, আরে তাড়াতাড়ি উঠা পালা, আরে লাল দুপাট্টা মলমল। একটা গান আছে না? আচ্ছা, তাহলে আনসার হচ্ছে খালা ইংরেজি কি? খালা ইংরেজি নাই। আন্ট। খালা, খালা ইংরেজি আন্ট, একটা জাতীয় কমন শব্দ। কমন আন্ট, ওই যে কমন মামা আর কি। ইংলিশে আন্ট এবং আঙ্কেল হচ্ছে কমন ওয়ার্ড। তাহলে এদিক থেকে বুঝতে হবে, সম্পর্কের দিক থেকে আহ, বাংলা ইংলিশের চেয়ে অনেক অনেক সমৃদ্ধ। প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা নাম আছে। ইংলিশে দেখেন ওই যে সন, সন ইন ল দিয়া শেষ করে দিছে। হ্যাঁ, শালাও ব্রাদার ইন ল, দুলাভাইও ব্রাদার ইন ল। কারণ দুলাভাই আইসা ব্রাদার রেখো হেই ব্রাদার ইন ল, তখন দুলাভাই এসে শালা রেখো এই ব্রাদার ইন ল। শালাও বলে দুলাভাই এই ব্রাদার ইন ল। তাহলে তার মানে কি বোঝা গেল? তাহলে শালাও দুলাভাইয়ের শালাই ডাকলো, মানে দুলাভাইয়ের বোনরাও শালাই বিয়ে করলো। বুঝছেন? এরকম কঠিন সম্পর্ক। কিন্তু বাংলায় দুলাভাই আর শালা সম্পূর্ণ আলাদা। ওকে, 12 নম্বরটা দেখেন। আচ্ছা, এটা কোথায় আসছিল? 11 নম্বরটা বলেন না কেন? হ্যালো? স্যার বিবিএডি 2016। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আসছিল। খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংকে কিন্তু কঠিন কঠিন অ্যাপটিটিউড টেস্ট আছে, বুঝতে পেরেছেন? পি এন্ড কিউ আর ব্রাদার্স, আর এন্ড এস আর সিস্টার্স। আচ্ছা, আমি লিখলাম না, কোনটা আগের প্রজন্ম আমরা জানি না। আগে যদি লিখে ফেলি পি আর কিউ আর 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 এবং এক্স আগে লিখে ফেলি, তাহলে কোনটা উপরে যাবে কোনটা পরে যাবে লেখার সময়, ড্র করার সময় এটা কাটাকাটি করতে হবে। তাহলে একটু অপেক্ষা করি, আর একটু অ্যাডভান্স থিঙ্কিং করি, থিঙ্কিং করে পরে লিখি। পরে বলছে দ্য সন অফ পি ইজ এ ব্রাদার অফ এস। পি এর সন, তার মানে পি উপরের, পি হচ্ছে উপরের লেভেল, তার মানে পি আর কিউ উপরের লেভেল। তাহলে আমরা পি আর কিউ উপরে লিখে ফেলি।
PNQ, two Cheetah brothers. Two কি brothers? Two কি brothers বললাম? শোনেন নাই? আপনাদের কারো মনোযোগ নাই? Two Cheetah brothers. চিতা ব্রাদার্স চিতা ব্রাদার্স ব্রাদার্স স্যার চিতা Two Cheetah brothers বললাম, মানে চিতাবাঘ। চিতা বুঝেন? চিতাবাঘ। চিতাবাঘ ইংরেজি কি? ছোটবেলায় জানতাম চিতাবাঘ ইংরেজি লেপার্ড, LEOPARD, লেপার্ড। প্যান্থার না, প্যান্থার না। স্যার তো পরবর্তীতে জাগুয়ার জানলাম না, প্যান্থার, চিতা, লেপার্ড, এই প্রত্যেকটা পিউমা, জাগুয়ার, এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতি। বুঝতে পারছেন? এগুলো সবগুলাই বিগ ক্যাট, টাইগার, লায়ন, এগুলো সহ এগুলো সবগুলাই বিগ ক্যাট, প্রত্যেকটাই আলাদা আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা শারীরিক বৈশিষ্ট্য আছে। তবে চিতা আর লেপার্ড এক না, চিতাবাঘ আলাদা জিনিস, চিতা তো লেপার্ড, চিতাই দেওয়া। চিতা ইংরেজি চিতা, চিতাকে তো চিতাই বলে, CHEETAH। সেটা বললাম CHEETAH, চিতা হচ্ছে চিতাবাঘ ইংরেজি। এখন এই বললাম PNQ আর টু চিতা ব্রাদার্স, এটা চিতা বললাম কেন? দ্বন্দ্ব বুঝাইতে। না, সেদিন একটা ওই একটা ফেসবুক রিলের মধ্যে একটা অ্যাড আসলো, একটা অ্যাড না, একটা ফানি ভিডিও আসলো, বলতেছে দিস ইজ এ গাজাল, হ্যাঁ, GHAZL, গাজাল শব্দটা মনে হয় আরবি শব্দ। একটা হরিণকে দেখায় বলতেছে দিস ইজ এ গাজাল, মানে হচ্ছে এক প্রকার, বিশেষ প্রকার হরিণ, ভেরি বিউটিফুল অ্যান্ড ফাস্ট অ্যান্ড ক্লেভার অ্যান্ড জাম্পিং গাজাল, ও নো, টু চিতা ব্রাদার্স ইজ কামিং টু অ্যাটাক। বুঝতে পারছেন? আমি ভিডিওটা আপনাদেরকে পরে গ্রুপে দিব না। ব্রাদার্স আচ্ছা, দুইজন দেখলে আমার চিতা। খালি মনে পড়ে চিতা ব্রাদার্স। শুনছেন এটা না? এই দুইটা গাজালের অনেকগুলা ভিডিও আছে। দিস ইজ এ গাজাল, গাজালে ক্রোকোডাইল আক্রমণ করে, মানে সে খুঁজে খুঁজা ওই হরিণরে কোন কোন প্রাণী আক্রমণ করে এটা সে খুঁজে বের করছে, বের করে সে ধারাভাষ্য দিছে, কমেন্টেটর এমন হাস্যকর হাস্যকর মানে কথা বলছে, শুনলে আপনি হাসতে হাসতে মাটিতে আপনার মাথা ঘোরাবে। তো এই জন্য মনে পড়লো আর কি, PNQ আর টু চিতা ব্রাদার্স, RNS আর সিস্টার, দ্য সন অফ P এর সন ইজ এ স্যার ব্রাদার অফ S। ওয়েট 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 ওয়েট, ভুলে যাবো পরে, ভুলে যাবো, ওয়েট একটু শেষ করে নেই। P এর সন ইজ এ ব্রাদার অফ S এর ব্রাদার। কিউ ইজ রিলেটেড টু R কিভাবে? আচ্ছা, S এবং R এরা হচ্ছে সিস্টার। হুম, S এবং R এরা দুইজন সিস্টার না? সিস্টার। এখন বলেছে কিউ কিভাবে আর এর সঙ্গে রিলেটেড, তাহলে বলেন আঙ্কেল, এরা এরা তিনজন ভাই বোন কিন্তু। এই যে ভাতিজি পিয়ারসন, হ্যাঁ পিয়ারসন, না ভাতিজি কেন বললেন? উল্টা কেন বললেন? কে বললেন ভাতিজি? আঙ্কেল হবে না? হ্যাঁ আঙ্কেলই হবে, চাচা হবে, ভাতিজি হবে কেন? এখানে তো আর কি লাগে এটা জানতে চাই নাই, জানতেছি কিউ কি লাগে। কিউ তো চাচা না লাগে। দেখেন কিউ ইজ রিলেটেড টু আর, কিউ কি লাগে? তাহলে এই তিন ভাই বোন হচ্ছে সন, S এবং আর, এই এই তিনজন হচ্ছে ভাই বোন। এই তিন ভাই বোনের বাবা হচ্ছে P, বাবা, তো বাবার ভাই P হচ্ছে বাবা, বাবার ভাই হচ্ছে কিউ, তাহলে কিউ নিঃসন্দেহে চাচা লাগে, আঙ্কেল ইংলিশে। কাকা। এবার বলেন, কে জানি মাঝখানে কি প্রশ্ন করতে চাইছিলেন? স্যার আমি মিসটা বলতেছি। স্যার আমি ক্লাস থেকে হ্যাঁ লেট বলেন। নিব আজকে, আমার অনেক বেশি খারাপ লাগছে মাথায় স্যার। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট, কোনো সমস্যা নেই। ঈদ ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। ঈদের আগে এটাই মোবারক শেষ স্যার। ক্লাস। ঈদের পরে দেখা হবে, ঈদের আগে আর দেখা হবে না। ওকে, 13 নাম্বার, এটা কোথায় আসছিল?
স্যার রূপালী ব্যাংকে আসছিল। রূপালী ব্যাংক। আচ্ছা, ব্যাংকে চাকরি করা কি হারাম? এটা নিয়ে ইদানিং ফেসবুকে খুব মাতামাতি দেখতেছি। জি স্যার, বিলকুল হারাম। স্যার আমার একটা টিচার স্যার ছিল, অনেক উনি না এই হারাম। হারাম বলে ওনার ব্যাংকের চাকরিটা ছেড়ে দিছে। অনেক মানে মোটা অঙ্কের স্যালারি ছিল, তারপরেও ছেড়ে দিছে শুধুমাত্র এই হারাম জন্য। কঠিন। আমি দেখলাম ফেসবুকে একটা গ্রুপে, সম্ভবত বিসিএস আর গোল গ্রুপেই বলতেছে হারাম। তখন এখানে ব্যাংকাররা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেছে। মানে বলতেছে, এত যে হালালের চিন্তা করেন, কয়জন গভর্নমেন্ট সার্ভিসে থেকে জিপিএফ এর সুদ নেন না? তখন বলছে অনেকেই নেয় না। গভর্নমেন্ট সার্ভিস করে ঘুষ যারা খায় না তারাই জিপিএফ এর সুদ নেয় না। কারণ গভর্নমেন্ট সার্ভিসে ঘুষ খাওয়ার সুযোগ থাকে, ঘুষ হোক বা এনিহাও অবৈধ ইনকামের সুযোগ থাকে। যারা অবৈধ ইনকাম করবে না তারা ঘুষও খায় না, খাবে না, আবার জিপিএফ এর টাকাও নেবেন। তবে ঘুষ খাওয়ার সাথে জিপিএফ এর সুদ নেওয়ার পার্থক্য আছে। ঘুষ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও হারাম, আবার রাষ্ট্রীয় আইনেও হারাম, ধরা খাইলে চাকরি নাই। আর সুদ মানে জিপিএফ এর সুদ, এটা রাষ্ট্রীয় ভাবে বৈধ, দুদক কোনোদিন ধরবে না, বাট রাষ্ট্র ধর্মীয় ভাবে অবৈধ, হারাম জিপিএফ এর সুদ। তখন এখানে অনেকে রিপ্লাই দিচ্ছে, না অনেকেই তো জিপিএফ এর সুদ নেয় না, তারা গভর্নমেন্ট জব করে, ব্যাংক ছাড়া অন্য জব করে। তখন ব্যাংকাররা রিপ্লাই দিয়েছে, যতই আপনি জিপিএফ এর সুদ না নেন না কেন, বাংলাদেশের সিস্টেমে থাকতে হলে আপনাকে সুদের মধ্যে থাকতেই হবে। কারণ সরকারিভাবে সুদ বৈধ, যত টাকা আসে সরকারের সব একটা অ্যাকাউন্টে যায়। পেনশন সিস্টেমে তো সুদের পর্যায়ে পড়ে। সার্বজনীন পেনশন সুদের পর্যায়ে পড়ে। বা আমাদের যে যত পেনশন সিস্টেম সেটাও সুদের পর্যায়ে পড়ে। এখন আহ, না, পেনশন সুদের পর্যায়ে পড়ে এটা বলা যাবে না। কারণ আগে জিপিএফ এর যে টাকাটা ছিল সেটাকে আগে ইন্টারেস্ট বলা হতো, জিপিএফ ইন্টারেস্ট। কিন্তু এখন ইন্টারেস্ট বলা হয় না, এটাকে প্রফিট বলা হয়। এখন এটা কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল করার জন্য ইন্টারেস্ট শব্দটাকে জাস্ট চেঞ্জ করে প্রফিট করা হয়েছে, সুদ শব্দটাকে লাভ করা হয়েছে, নাকি আসলেই অর্থনীতিবিদগণ গবেষণা করে দেখেছেন সরকার এই টাকাটাকে অন্যান্য বৈধ হালাল ক্ষেত্রে ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্টের লাভটা লাভ হিসেবে দেয়, এই জন্য এটাকে সুদ শব্দটাকে ইন্টারচেঞ্জ করে প্রফিট রেখেছে। ঠিক যেমনটা ইসলামী ব্যাংক আর নর্মাল ব্যাংক, মনে করেন নর্মাল ব্যাংকে বলতেছে সুদ, আবার ইসলামী ব্যাংকে বলতেছে প্রফিট। কথাটা বুঝলেন? তাহলে সুদ বললে সেটা সুদি হারাম, আর প্রফিট বললে যদি অ্যাকচুয়ালি সেটা প্রফিট হয়ে থাকে, বিজনেস প্রফিট, তাহলে হালাল। বাট যদি এমন হয়ে থাকে যে অ্যাকচুয়ালি তারা করতেছে সুদি, বাট নামটা দিছে মানুষের চোখে ধোলা দেওয়ার জন্য, জাস্ট নামটা দিয়েছে প্রফিট, তাহলে কিন্তু আবার সেটা সুদ। এখন আপনি যে একজন গ্রাহক, আপনি ইসলামী ব্যাংকে অর্থ জমা করতে চাচ্ছেন, আপনার বৈধ অর্থ আছে, হালাল ইনকাম আছে, রিক্সা চালান আপনি, মনে করেন রিক্সা চালিয়ে আপনি কিছু টাকা সঞ্চয় করেছেন, এখন চাচ্ছেন সেই টাকাটা অন্য একটা ব্যবসায় ইনভেস্ট করতে, কিন্তু ব্যবসা করার সুযোগ পাচ্ছেন না, আপনি চাচ্ছেন ব্যাংকে ইনভেস্ট করতে, হালাল জায়গায় ইনভেস্ট করতে, ব্যাংকে না হালাল ব্যবসায় ইনভেস্ট করতে। এখন ইসলামী ব্যাংক যেটা করে সেটা হচ্ছে তারা আপনার টাকাটা নিয়ে অন্য কোনো বৈধ ব্যবসায় ইনভেস্ট করবে, করে সেখান থেকে তারা একটা লাভ পাবে। সেই লাভের একটা পার্সেন্টেজ ব্যাংক কর্তৃপক্ষ নিবে, একটা পার্সেন্টেজ আপনাকে দিবে। এটাই হচ্ছে ইসলামী ব্যাংকের ওয়াদা। আপনার সাথে যে একটা চুক্তি করে সেখানে ইসলামী ব্যাংক এটাই বলে। এবং ইসলামী ব্যাংকের, সকল ইসলামী ব্যাংকের একটা একটা শরিয়া বোর্ড থাকে, যারা গভর্নিং বডি থাকে, তারা সবাই হচ্ছেন বড় বড় আলেম, মুফতি, মাওলানা। তারা তাদের কাজই হচ্ছে
সার্বিক বছরের অর্থনৈতিক লেনদেন হিসাব করে তারা নির্ধারণ করে যে এই বছরের গড় লাভের পার্সেন্টেজ কত হয়েছে। লাভ বলতেছি, কিন্তু সুদ বলি নাই, লাভ মানে প্রফিট, যেটা বৈধ হালাল, সেই লাভের পার্সেন্টেজটা জনগণের মধ্যে মানে ইনভেস্টর যারা ছিল, আপনি গ্রাহক, আপনাকে ফেরত দিবে, লাভ আকারে দিবে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের পলিসি, যেটা হালাল, ইসলামী শরিয়ায় 100% হালাল। তো এখন ওই ব্যাংকের কথা প্রসঙ্গে আসি, ইসলামী ব্যাংকের প্রসঙ্গ বাদ দেই, ব্যাংকের প্রসঙ্গে আসি। তখন ব্যাংকাররা বলেন বাংলাদেশ সরকার তো ইসলামী ব্যাংকের মতো ওয়াদা করছে না, কিন্তু বাংলাদেশের যে টাকার যে সিস্টেম, সব টাকাই তো একটা অ্যাকাউন্টে জমা হয়, সেখানে তো সুদের টাকাও মিক্স হচ্ছে। তাহলে তো আপনাকে ব্যাংকের চাকরি না, কোনো সরকারি চাকরি করা যাবে না। তাহলে উনি যে এই প্রশ্নটা তুললেন, এটাকে তো আমি খণ্ডন করার কোনো যুক্তি খুঁজে পাইনি। তারা কি কোনো খুঁজে খুঁজে পাচ্ছেন মনে হচ্ছে? উনি বলেছেন যে সরকারি চাকরি তাহলে করা যাবে না। যদি সুদের চিন্তা করেন, বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থার এই সুদের উপর ভিত্তি, সুদের সাথে সম্পর্কিত। বাংলাদেশ সরকারের অ্যাকাউন্টে টাকা যাওয়া মানেই সুদের, সেখানে সুদের পার্সেন্টেজ থাকবে। তাহলে আপনি ব্যাংকে যখন আপনি সরকারি কোষাগার থেকে বেতন নিবেন, তার মানে আপনার বেতনের মধ্যে সুদ মিক্স আছে। তাহলে আপনি সরকারি চাকরি করেন না। আপনি যদি এতই মানে বুজুর্গ হয়ে থাকেন, এতই ইমানদার হয়ে থাকেন যে আপনি জিপিএফ এর থেকে সুদ কেটে দিয়েছেন, আবার ব্যাংকে চাকরি করবেন না, চাকরি ছেড়ে অন্য জায়গায় চাকরি নিয়েছেন, তাহলে আপনি সরকারি চাকরি ছেড়ে দেন, রিক্সা চালায় খান, ব্যবসা করে খান। তাহলে এটা কি কোনো, ওনার এই কথাটা কি লজিক্যাল না ইললজিক্যাল? আপনাদের কাছে কোনো রিপিট লজিক আছে? লজিক মনে হচ্ছে এটা আমার কাছে। স্যার এটা ইলজিক্যাল মনে হচ্ছে স্যার, কারণ এখানে মানে ব্যাপারটা হচ্ছে হালাল হারামের ব্যাপারটা বলতে গেলে সুদের ব্যাপারটা এভাবে বলা আছে যে যে সুদ গ্রহণ করে, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী নেয়, আবার যে সুদের দলিল লিখে, এই চার শ্রেণীকে একসাথে অভিশাপ দেওয়া হয়েছে। এখন আচ্ছা, এই চার শ্রেণীর মধ্যে তো আর সরাসরি সব ধরনের সরকারি চাকরিজীবী পড়ে যায় না স্যার, তাই না স্যার? কেন করে যায় না? আমি যদি জানি যে এই বেতনটার মধ্যে, এই আমার যে বেতন দিচ্ছে সরকার, মনে করেন 100 টাকা, এর মধ্যে 5 টাকা সরকার সুদ থেকে পাইছে, 95 টাকা পাইছে ভ্যাট এবং ট্যাক্স থেকে, আর 5 টাকা সরকার সুদ থেকে ইনকাম করেছে, তাহলে আমার বেতনের মধ্যে সুদ মিশ্রিত আছে। তাহলে আমি যদি নেই বেতনটা, তাহলে সুদ গ্রহণ করা হয়ে গেল না? ওই 4 শ্রেণীর যে প্রথম শ্রেণী গ্রহণ করা হয়ে গেল না? কিন্তু স্যার এভাবে চিন্তা করলে স্যার পুরো মানে ইকোনমিক্যাল সিস্টেমটাই ক্র্যাশ করবে স্যার, কারণ মানে সবাই এখানে সুদের সাথে যুক্ত স্যার, মানে না, আমি একেবারে হতে চাই শুধু। না। ওই যে বললাম, আমি ভালো বলেই তো আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিছি। যে যে বললো, যে কোন স্যার ছিল, তো যে 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 দিন ইসলাম খুঁজবে, সে তো ব্যাংকের সরকারি চাকরি তার করা দরকার নাই, সে রিক্সা চালায় খাবে। স্যার ইভেন স্যার এভাবে চিন্তা করলে স্যার, যদি এভাবে চিন্তা করেন যে রিক্সা চালাই খাবে, রিক্সা চালাই খাইলেও স্যার সেও স্যার সুদের সাথে যুক্ত হয়ে যাবে স্যার, কিভাবে সেটা বলবো স্যার? হ্যাঁ বলেন, এটাই তো প্রশ্ন। স্যার কারণ হচ্ছে মানে ব্যবসায়িক সিস্টেমটা যেরকম যে বাংলাদেশ ব্যাংক ধরেন 1,000 কোটি টাকা ছাপাইলো, এই 1,000 কোটি টাকা ছাড়া আর কোনো টাকাই আহ দেশের মধ্যে নাই। এখন এই 1,000 কোটি টাকা অন্য একটা ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করলো। এখন হুম, বাংলাদেশ ব্যাংক শর্ত দিল যে তুমি আমার থেকে 1,000 কোটি টাকা নিচ্ছ, আবার এই 1,000 কোটি টাকা তুমি বাজারে ছেড়ে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি এই সময়ের মধ্যে আমাকে 1,100 কোটি টাকা রিটার্ন করতে হবে। এখন আচ্ছা, এই যে বাকি যে 100 কোটি টাকা, এই এটা 100 সুদ। কোটি টাকা তো এটাই নাই, এটা তো মার্কেটেই নাই, সেটা কোত্থেকে দিবে? তো সেটার জন্য সে কি করে, সে আবার বাংলাদেশ ব্যাংক থেকে আবার লোন নেয় এই 100 কোটি টাকা শোধ করার জন্য। মানে এইভাবেই তো সিস্টেমটা চলে থাকে, মানে একেবারে মানে পুরো সিস্টেমটাই হচ্ছে সুদ। মানে আমার হাতে যদি 2 টাকা থাকে, এই 2 টাকাও সুদেরই অন্তর্ভুক্ত স্যার, এইভাবে চিন্তা করতে গেলে। না, এটার সাথে তো আমার ইনকাম তো সুদ থেকে হইলো না। আমি একজন রিক্সা চালক, আমি রিক্সা চালাইছি, শ্রমের বিনিময়ে 50 টাকা পাইছি, এনে সুদ আসলো কোত্থেকে? এটা তো কিন্তু ব্যাংক স্যার ব্যাংক এটার টু ব্যাংক সোর্স, ইন্টারনালি তারা সুদ খাচ্ছে, এটা ওদেরটা ওদের ব্যাপার। এটা স্যার স্যার আপনি সোর্সের কি কথা বলছি জানেন স্যার, সোর্সের কথাটাই পরিশ্রমের বলছিলাম, বিনিময়ে যেটা আছে? সোর্স তো স্যার একবারে সুদ থেকেই স্যার, সেটাই বলছি স্যার।
জিনিসটা একটু কঠিন, ভাবলে আসলে এটা একটু কঠিন। তবে আমি যেটা কমন সেন্সে বুঝি সেটা হচ্ছে যে জেনে শুনে সুদের চাকরি করা এটা এক জিনিস, আর সিস্টেমে পড়ে গেছি এই জন্য হয়তো আমার বেতনের 5% সুদ থেকে আসতেছে, আর বাকি 95% ভ্যাট এবং ট্যাক্স থেকে আসতেছে। তাহলে আমি ধরে নিতে পারি 95% বৈধ ইনকাম আমার, আর 5% হয়তো হারাম থেকে যদি এসেই থাকে, এটা আল্লাহ মাফ করে দিবে। হয়তো আমি ধরে নিতে পারি যে না, আমার সিস্টেমে আমি বিকল্প নাই, এই জন্য আমি গভর্নমেন্ট জব করলে আমাকে বেতন নিতেই হবে। এই জন্য স্যার একটা হলো যে আরেকটা আমি, কথা দাঁড়ান এখানে আমার পয়েন্টটা শেষ করি, ওয়েট, জি স্যার জি আপনারটা স্যার শুনবো, রিয়ারটা শুনবো পরে। আমি আমার পয়েন্টটা শেষ করে নেই। একটা হচ্ছে জেনে শুনে ইচ্ছা করে সুদ খাওয়া। যেমন দেখেন, আপনি টাকা যখন ইনভেস্ট করবেনই ব্যাংকে, তাহলে আপনি কেন সুদের ব্যাংকে করবেন, কেন প্রফিটের ব্যাংকে করবেন না? যে ব্যাংক ঘোষণা দিচ্ছে হ্যাঁ আমার কাছে টাকা রাখো আমি তোমাকে সুদ দিব, ওখানে আপনি কেন রাখবেন? আর যে ব্যাংক বলতেছে হ্যাঁ আমার কাছে টাকা রাখো আমি তোমাকে ব্যবসার লাভ দিব, কেন ওইখানে রাখবেন না? আপনাকে তো চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সৎ থাকা যায়। ওই ব্যাংক যদি গোপনে আপনাকে না জানিয়ে গোপনে গোপনে লাভের নাম দিয়ে সুদ খায়, ব্যবসা করে, সেটা ব্যবসাটা তাদের পাপ, পাপটা তো আপনার হচ্ছে না। আপনি তো চেষ্টা করেছেন হালাল জায়গায় রাখার জন্য। আবার যদি আপনি জানেন যে এই ব্যাংক খারাপ, এরা নাম দিতেছে লাভের বাট আসলে মনে মনে সুদ খাচ্ছে, তাহলে আবার আপনি এখানে রাখতে পারবেন না। ঠিক আছে? আর ঠিক একই রকম ব্যাংকের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে আপনি সরকারি চাকরির বেতন নিচ্ছেন, আপনার যদি সন্দেহ হয় যে না, এই বেতনের 5% হয়তো বা 2% বা 3%, একটা পার্সেন্টেজ, খুব নগণ্য একটা পার্সেন্টেজ হয়তো সরকারের সুদের ইনকাম থেকে আসছে, ব্যাংকের যে সুদের ইনকাম থেকে আসছে, তাহলে আমি ওই পার্সেন্টেজ টাকাটা, আপনি মনে করেন আপনার অ্যাকাউন্ট থেকে নাই হয়ে গেল, গায়েব হয়ে গেল, ছেড়ে দিলেন, ফেলে দিলেন টাকাটা, তাহলে আপনার টাকাটা হালাল হয়ে গেল। কিভাবে ফেলে দিলেন মনে করেন? অনেকভাবে ফেলে দিচ্ছেন আপনি। আপনি তো জানেন গভর্নমেন্ট এমপ্লয়িরা প্রত্যেকেই 5% ট্যাক্স দেয়, আবার গভর্নমেন্ট এমপ্লয়িরা জাকাত দেয়, আবার গভর্নমেন্ট এমপ্লয়িরা ফিতরা দেয়, গভর্নমেন্ট এমপ্লয়িরা কোরবানিও দেয়, আবার গভর্নমেন্ট এমপ্লয়িরা এগুলোর বাইরেও দান করে। খেয়াল করেন, আপনি কি জাকাত না দিয়ে পারছেন? কোরবানি না দিয়ে পারতেছেন, থাকতে পারতেছেন? আবার আপনি কি এই ট্যাক্স না দিয়ে থাকতে পারছেন? পারছেন না তো। তাইলে দেখেন এই যে ট্যাক্সের যে সিস্টেমটা কোত্থেকে আসছে দেখেন, খেয়াল করেন। আগে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মানুষ, পঞ্চায়েত ব্যবস্থা ছিল, সবাই মিলে চাঁদা তুলতো, চাঁদা তুলে খাল খনন করতো, রাস্তাঘাট বানাইতো, এটাই তো ট্যাক্স। এখন তো এটা দিয়েই তো দেশ চালাচ্ছে। আগের যে ছোট্ট পঞ্চায়েত ব্যবস্থা ছিল সেটাই তো এখন রাষ্ট্র ব্যবস্থায় বড় পরিসরে চলে আসছে। তাইলে আমি একজন নাগরিক, মুসলিম নাগরিক, মুসলিম হওয়ার অপরাধে আমাকে ট্যাক্সও দিতে হবে আবার জাকাতও দিতে হবে, এটা হইলো? হ্যাঁ, এটাই ঘটনা, বুঝতে পারছেন? আপনার ইনকামে যদি 5% হারাম ইনকাম থাকে, তাহলে 5% আপনি ট্যাক্স দিয়ে হালাল হয়ে যান, বাকি 95% আপনার হালাল ইনকাম। আর সেই 95% হালাল ইনকাম থেকে আপনি জাকাত দেন, ফিতরা দেন, হজ করেন। বুঝতে পারছেন নাকি পারেন নাই? হইতে পারে এটা একটা সলিউশন, এছাড়া আর কোনো সলিউশন আমার জানা নাই। এর এর চেয়ে বা বেশি ভালো হইতে গেলে এমন কোন দেশে চলে যেতে হবে যেই দেশে মুদ্রা ব্যবস্থা প্রচলন নাই এখনো, মানে টাকা নাই আর কি, এখনো সোনার মুদ্রা দিয়া বা রূপার মুদ্রা দিয়া বেচা কেনা হয়, ওই দেশে চলে যেতে হবে, টাকা নাই এই দেশে। এবার বলেন, কার কথা জানি শুনতে চাইছিলাম? স্যার আপনি রিয়া বলেন। বলে দিচ্ছেন কথাটা, ওই যে ব্যাংকে তো বলেই দেয় যেটা প্রফিট, ওই হিসেবে টাকাটা নেয় বা টাকাটা দেয়। তো যার সুদের ইচ্ছা হবে না সে রাখবে না, অন্য কোনো ওয়েতে রাখবে বা নিজের কাছে রাখবে, তাহলেই তো আর সুদ খাওয়া হলো না। না না, ভুল বলতেছেন, প্রফিট তো ভালো, প্রফিটকে আপনি খারাপ সেটাই বলতেছেন তো কেন? সেটাই তো সেটাই তো বললাম যে প্রফিট, যার মনে হবে যে সুদ, সে রাখবে না। সেটা যদি প্রফিট আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। না বুঝে আর হুম কি, সেটা বললাম। হুম সে রাখবে না, আর ওরা যদি সুদ দেয়া নেয়া করে এটা তো ওদের ভুল, ওদের পাপ, এটা তো আর আমাদের কিছু না। আমি রাখলাম, এটা তো হুম। আমার দোষও না, বা আমারে তো আর এইসব ইসে কন্টাক্ট করা হয় নাই। হ্যাঁ, কন্টাক্ট তো করা হয়েছে প্রফিটের জন্য। রাইট। এখানে ইন্টারেস্টের জন্য কন্ট্রাক্ট ছিল না, আমার কন্ট্রাক্টে ছিল প্রফিট, বাট আপনি মনে মনে তলে তলে ইন্টারেস্টের বিজনেস করছেন, এটা তো আমার দোষ না। স্যার এখানে আরেকটা ব্যাপার আছে স্যার, এই যে ইসলামী ব্যাংকিং যে কথাটা বলা হয়, প্রফিটের কথা বলা হয় স্যার, ব্যবসা করলে তো স্যার শুধু প্রফিট হয় ব্যাপারটা তেমন না স্যার, লসও হয়। লসও হয়। জি স্যার, হ্যাঁ, কিন্তু প্রফিট দিচ্ছে কেন? লস কেন আমাকে বহন করতে হচ্ছে না? লস হচ্ছে না যে এই জন্য। লস কি কখনোই হয় না স্যার? মানে না, ব্যবসায় যদি আমি ইসলামী টাকা ব্যাংকে লাগাই। বাংলাদেশের কোন ইসলামী ব্যাংকে কখনোই লস হয় নাই। এটাই তো আরেকটা প্রশ্ন, কারণ যে মানে স্যার কেন তারা লস ইসলামী ব্যাংকে হচ্ছে না। ফলো। এই জন্যই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো কেন প্রশ্নবিদ্ধ?
কারণ সব ব্যবসায় লস আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ব্যবসায় কেন এখন পর্যন্ত লস হয় নাই, এটাই প্রশ্ন না? জি স্যার, সব ব্যাংকিং ঘুরে ফিরে সেমই, কিন্তু নাম দিছে আর কি, এক জায়গায় লভ্যাংশ আর এক জায়গায় সুদ। না, তারা আবার শর্ত ঠিক রাখছে। যেমন সুদের ব্যাংকগুলোতে স্পষ্ট বলে দেয় 7%, 10%, 11% ইন্টারেস্ট স্পেসিফিক করে দেয়। বাট ইসলামী ব্যাংকগুলোতে স্পেসিফিক করে না, বলে 6 to 7% হইতে পারে। গত 3 বছরের ধারণা থেকে, স্ট্যাটিস্টিক্স থেকে আমরা আইডিয়া করছি আগামী বছর 6.5%-এর কাছাকাছি কিছু একটা হবে। পরে দেখায় 6.79%। এইভাবে তারা একটা রেট নির্ধারণ করে দেয়, পরে আপনাকে প্রফিটটা দেয়। তাহলে কি বুঝলেন? তারা তো ফিক্স করে নাই প্রফিট কত পার্সেন্ট হয়েছে। তাহলে এটা সুদ না, সুদ হইল না। না, সেই দৃষ্টিতে সুদ হইল না। সুদের বৈশিষ্ট্য হচ্ছে প্রফিট ফিক্স যদি হয়ে যায় সেটাকেই সুদ বলা হয়ে যাবে। আর ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে প্রফিট কখনো ফিক্স থাকে না, প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস। স্যার এবং এটাও কিন্তু লেখা থাকে চুক্তিতে, কিন্তু এটাই লেখা থাকে যে লস হইলে লস বহন করতে হবে। ইসলামী ব্যাংকের ইনভেস্ট করলে এটাই লেখা থাকে, কিন্তু লস কখনো হয় না। কেন হয় না, এটার জবাব কি আপনি ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দিবে? আমি ব্যবসা ভালো কিন্তু করি, স্যার আমি লস খাই না। ইসলামী ব্যাংকে ব্যবসাটা করছে কিসে? ওরাও কাউকে না কাউকে লোন দিচ্ছে বা এরকম কোনো ফ্যাক্টর থেকে তো ওদের লভ্যাংশটা আসতেছে না? হুম, লোন দিচ্ছে। লোন সুদের বিনিময়ে দিচ্ছে না, প্রফিটের বিনিময়ে দিচ্ছে। ধরেন আপনি একটা বিল্ডিং করেছেন, ফাউন্ডেশন করে একতলা করেছেন, আপনাকে ইসলামী ব্যাংক টাকা দিয়ে বাকি 3 তলা করে দিবে। আপনার ভাড়া থেকে যে লাভটা আসবে, সে ভাড়া থেকে আপনাকে সে লাভ দিবে, ব্যবসার পার্সেন্টেজ, সেটা বৈধ, হালাল। জি স্যার, বুঝতে পেরেছি। এই নিয়ে আমার একটু কনফিউশন ছিল। হুম, স্যার একটা প্রশ্ন। বলেন। আমার একটা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, প্রতি মাসে আমি কিছু সামান্য করে টাকা জমাই। তো 1 বছর পর কিছু লাভ দিছিল আমাকে, তো এটা কি লাভ হবে না ওই ইন্টারেস্ট কি ধরবো ওটাকে আমি? ইসলামী ব্যাংক তো লাভই বলে, প্রফিটই বলে, ইন্টারেস্ট তো বলে না। ওইটা কি আমার সুদ। হালাল হবে? ওইটা দিয়ে আমি হালাল হ্যাঁ, কাজ করতে ইসলামী পারবো? ব্যাংক যদি বলে, ইসলামী ব্যাংক যদি হয় তাহলে হালাল। তারা বলেছে এটা প্রফিট, এটা তো ইন্টারেস্ট তা তারা আমি বলে এটা নাই। নিয়ে চিন্তায় থাকি যে আমি যেহেতু একটা হালাল নিয়ত এটা করছি, এটা দিয়ে আবার হালাল কাজটা করা যাবে কিনা, মানে এটা বাদ দিতে অবশ্যই, হবে নাকি? অবশ্যই এটা হালাল। যেহেতু তারা ঘোষণা দিয়েছে প্রফিট, আপনি মেসেজটা পড়ে দেখবেন, যে টাকাটা আসে তখন একটা মেসেজ দেয়, সেটা কি প্রফিট লেখা থাকে না ইন্টারেস্ট লেখা থাকে। ঠিক জি আছে। স্যার। আবার একটা ব্যাপার আছে, এখন এইটা যে আসলে যেহেতু সন্দেহ আছে, যেহেতু আমরা আসলে নিশ্চিত হতে পারছি না যে ইসলামী ব্যাংকগুলো আসলে কি ধরনের বিজনেস করছে, সেহেতু আপনি ওই টাকাটা দিয়ে কোনো ধর্মীয় কাজ করবেন না। মানে দান সদকা করবেন না, জাকাত করবেন না, জায়নামাজ কিনবেন না, মসজিদে দান করবেন না, এই কাজগুলো করবেন। ওই টাকাগুলো হালাল মনে করে হয়তো অন্য কাজ করে ফেলবেন বা হয়তো দান করে দিবেন। বাট ইসলামী যে আবশ্যক যে কাজগুলো, যেগুলো আমাদের ইবাদতের, ফরজ ইবাদতের মধ্যে পড়ে, সেগুলোর মধ্যে ওই টাকাটা মিক্স করবেন না, যেন আপনার ফরজ ইবাদতটা মায়ের না হয়ে যায়, ফরজ ইবাদতটা যেন মানে কলুষিত না হয়ে যায়। হারাম টাকা দিয়ে জায়নামাজ কিনে সেই জায়নামাজে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। বুঝতে পেরেছেন? হারাম টাকার খাবার পেটে থাকা পর্যন্ত আপনি নামাজ পড়লে আপনার নামাজই কবুল হয় না, আপনার দেহই অপবিত্র। মদ খাওয়া আর হারাম টাকার ভাত খাওয়া একই রকম অপরাধ। বুঝতে পেরেছেন? ইসলাম মানলে খুব কঠিন, আবার সহজভাবে চিন্তা করলে খুব সহজ। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করেছেন। তারা হলেন ABCDE। আচ্ছা, এ হলেন সি এর মা। তাহলে মা যারা, তারা উপরে লিখি। এ যেহেতু মা, তাহলে লিখলাম এ উপরে, তার নিচে হচ্ছে সি। সি আবার ই এর স্ত্রী, তাহলে সি এর হাজবেন্ড হচ্ছে ই। তাহলে ই হচ্ছে মেল, সি হচ্ছে ফিমেল। সি এর মা হচ্ছে এ, ফিমেল। ডি হচ্ছেন এর ভাই, এর ভাই হচ্ছেন ডি। তাহলে ডি হচ্ছে মেল, ই হচ্ছে মেল, আর এ আর সি হচ্ছে ফিমেল। আচ্ছা, বি হলেন এর স্বামী, বি হলেন এর স্বামী। এর স্বামী হচ্ছেন বি।
এই কার সঙ্গে কার সম্পর্ক কি? টাইপিং মিস্টেক আছে, প্রিন্টেড শিটটা দেখে বলেন তো, কার সঙ্গে কার সম্পর্ক চাইছে? ই এর সাথে বি এর সম্পর্ক। আচ্ছা, ই এর সঙ্গে বি এর সম্পর্ক কি? শ্বশুর। বি ই এর শ্বশুর। জামাতা হবে অ্যান্সার। হ্যাঁ, ই এর সঙ্গে বি এর সম্পর্ক কি? ইটাকে আমরা ডান দিকে রাখলাম। ই ই হচ্ছে সি এর স্বামী। ই হচ্ছে সি এর স্বামী, তাহলে ই এর বউ হচ্ছে সি, বউয়ের মার স্বামী শ্বশুর, ই এর শ্বশুর হচ্ছে বি, ই এর শ্বশুর হচ্ছে বি, আর বি এর জামাতা হচ্ছে ই। ঠিক আছে, এখন যেহেতু ই বি এর কি লাগে অথবা বি ই এর কি লাগে এটা যায় নাই, বলছে কি সম্পর্ক কি, তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুর। এখন অপশনে যদি শুধু শ্বশুর থাকে বা শুধু জামাই থাকে আর বাকিগুলা অন্যান্য থাকে, তাহলে সেই শ্বশুর বা জামাই সেটাই হবে আনসার। বুঝতে পেরেছেন? জি বুঝেন স্যার। নাই? না, বুঝছি। সেটাই। তাহলে আনসারটা লিখে দেই, যেহেতু অপশন গুলো আমি দিই না ইচ্ছা করেই, জামাই সেহেতু আমি শ্বশুর। জামাই শ্বশুরই লিখতেছি। জামাই শ্বশুর নামে কি বাংলা কোনো সিনেমা ছিল? না না, বউ শাশুড়ির যুদ্ধ আছে। জামাই শ্বশুর নামেও একটা সিনেমা অবশ্যই থাকা উচিত। তার ছিল। হুম? রিয়াজের সিনেমা আছে, রিয়াজ নায়ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমা শিরিফ নায়িকা। নাম থাকে পূর্ণিমা দুজনের। নায়িকা বের হয়ে গেছে এখন আস্তে আস্তে। অমিত হাসান ছিল সাইড নায়ক। ও মাই গড, সাইড নায়িকা বের হয়ে গেছে! কে বললো এটা? রিয়া। অম- আমি বলছি। বাবা, মুখস্থ মনে দেখা যায়। পড়েনি। ভিলেন কি হুমায়ুন ফরিদি নাকি? না না, ভিলেন ছিল ওই যে পাশা পাশা। এই পাশা আবার কোনটা? শানু শিবা নাম থাকে না? ও মা, এটা আবার কি শানু শিবা পাশা? এগুলো তো নামই শুনি শিবা নাই। শানু। আমরা তো শিবা শানু একজন থাকে। আমরা নাম শুনেছি কাবিলা, আমরা নাম শুনেছি আহ, হুমায়ুন ফরিদি, তারপর খলিল, তারপর এটিএম শামসুজ্জামান, রাজীব, ইলিয়াস শামসুজ্জামান দাদা থাকে এটাতে। মিশা সওদাগর, এরা হচ্ছে ভিলেন বাংলাদেশের। শানু শিবা পাশা নাম শুনি নাই। আচ্ছা, যাই হোক, ক খ এর বোন। আগে খ লিখি। খ কি ছেলে নামে তা জানি না, বাট খ এর বোন হচ্ছে ক, তাহলে ক হচ্ছে ফিমেল। ব্র্যাকেটে লিখে রাখলাম, মনে রাখলাম। পরে বলছে গ খ এর মা, তাহলে মা হচ্ছে গ। ঘ গয়ের বাবা, তাহলে গয়ের বাবা ঘ লিখলাম। আবার ঘয়ের মা, ঘয়ের মা পর্যন্ত যাবে না। বলছে ক ঘয়ের কি লাগে, এই নাতনি। কয়ের সম্পর্কটা তীর চিহ্নটা নিচের দিকে, কি লাগে? তাহলে ক যেহেতু ফিমেল, ফিমেল মানে মহিলা, তাহলে নাতনি, সেটা পুতের ঘরের নাতনি হোক আর মেয়ের ঘরের নাতনি হোক, নাতনি নাতনি। এই গ কি মেল না ফিমেল এটা আমার জানার দরকার নাই, ঘ কি মেল না ফিমেল এটাও আমার জানা দরকার নাই। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? যেহেতু নাতনি শব্দটা পুত্রের ঘরের নাতনি কেউ বোঝায়, আবার কন্যার ঘরের নাতনি কেউ বোঝায়, তাহলে নাতনি শব্দটা দিয়েই আমার আনসার স্যাটিসফাইড, আর খোঁজার দরকার নাই। তবে হ্যাঁ, যদি খুঁজতে চাই, যদি যদি বলে যে আহ, যদি চাইতো উল্টা ভাবে চাইতো যে ঘ ক এর কি হয়, তাহলে পিতামহ মাতামহ। আচ্ছা, পিতামহ শব্দটার অর্থ কি? দাদার বাবাকে মনে হয় দাদা। পিতামহ বলে। না না, পিতামহ দাদা। পিতার বাবাকে পিতামহ মানে দাদা। পিতার পিতামহ বলে।
মাতামহ স্যার মানে কি? মাতামহ বাবার মানে নানা। না, মাতামহ তো ঠাকুরমা হয় মাতামহ মানে। মানে দাদি না? না না না, মাতামহ। মাতামহ মানে কি নানা? হ্যাঁ স্যার। না, মাতামহ মানে নানা স্যার। পিতামহ মানে দাদা এবং নানা দুইটাই, আর মাতামহ না মানে স্যার, দাদি এবং নানি দুইটাই। হ্যাঁ স্যার, এইটা হইতে পারে। স্যার দাদি হচ্ছে পিতামহী। ও, পিতামহী আছে, রাইট রাইট রাইট, না তাহলে ব্যাপার আছে। পিতামহী শব্দটা কি আছে কিনা একটু দেখতে হবে, দাঁড়ান আমরা একটু গুগল থেকে দেখে আসি। মিস্টেক করলে সমস্যা, কিন্তু পরীক্ষায় চলে আসবে, শিওর হইতে হবে আমাদের। ঠিক আছে, আমরা একটু আরেকটা ইয়া থেকে দেখে আসি। পিতামহ শব্দটার স্ত্রীলিঙ্গ আছে কিনা, পিতামহী বলতে কোনো শব্দ আছে কিনা, তা আমাদের শিওর হইতে হবে। পিতামহী মানে নানি, আবার নানি লেখি কেন? দাদি স্যার, লেখা তো দাদি নানি, হচ্ছে পিতামহী। এর লেখা তো নানি, দেখেন। আচ্ছা, মাতামহ শব্দের অর্থ কি তাহলেই বুঝি আমরা। মাতামহ শব্দের অর্থ কি দেখি। স্যার উপরের লাইন দিয়ে দেখেন, মায়ের বাবা। আচ্ছা, মাতামহ মানে হচ্ছে মায়ের পিতা, আর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে মাতামহী, মানে মায়ের পিতা মানে নানা, মাতামহ মানে নানা, আর মাতামহী মানে নানি। আচ্ছা, এই ডিকশনারিটা খুব বেশি রিচ না, আমরা অন্য একটা সাইট থেকে দেখি। হ্যাঁ, পিতামহী আছে, পিতামহী শব্দটা আছে, পিতামহের পত্নীকে পিতামহী বলা হয়। এই শুদ্ধ বানান চর্চায় ভালো ইনফরমেশন থাকে, শুদ্ধ বানান চর্চাটা। আচ্ছা, সেটা আমরা বুঝতে পারলাম স্টাডি করে, যেটা যে পিতামহ আর পিতামহী, এটা আমি যেটা লিখেছিলাম এটা ভুল লিখেছিলাম। সঠিকটা হচ্ছে পিতামহ মানে দাদা, পিতামহী মানে দাদি, মাতামহ মানে নানা, মাতামহী মানে নানি। কারো কোনো কনফিউশন আছে? অল কনফিউশন গন। কনফিউশন নাই। ওকে, তাহলে আমরা বুঝলাম ঘ হচ্ছে
ক এবং খ ভাই বোন, গ হচ্ছে মা, মায়ের বাবা ঘ মানে নানা, মাতামহ, ঘ নানা, আর ক হচ্ছে স্যার আপনি শীটের ট্যাবটা ওপেন করেননি। শীটের ট্যাবটা কি? শীটের ট্যাবটা ওপেন করেননি আপনি। ও সরি, স্ক্রিনশট দিইনি, সরি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। হয়েছে এখন? এই তো আজকের মতো এখানেই থাক, সময়ও শেষ, ক্লাসও শেষ। এখন পরীক্ষা হচ্ছে আপনাদের, আহ যেহেতু শনিবার সোমবার ঈদ, তারা অনেকেই শুক্রবারে বাড়ি যাবেন বা জায়গা চেঞ্জ করবেন। এই জন্য এই শনিবার কি আমরা পরীক্ষা নিব নাকি নিব না? ঈদের পরে শনিবার পরীক্ষা নিব। স্যার পরে পরীক্ষাটা নেন। স্যার ঈদ যেহেতু সোমবার, তাহলে রবিবারও ক্লাস নেওয়া ঠিক হবে না, বুধবারও ক্লাস নেওয়া ঠিক হবে না। আগামী সপ্তাহে পুরা ঈদের ছুটি, তো আগামী সপ্তাহের স্যার ঈদের ছুটির পরে শনিবারই আমরা পরীক্ষাটা নিই, কেমন? স্যার মানে শনিবার 22শে জুন যে পরীক্ষাটা আছে সেটার থেকে কোনো ভাবে 29শে জুনে মান্থলি টেস্ট যাও যাও। হিসেবে নেওয়া যাবে? 22শে জুন তো অনেক দেরি লাভ, আজকে হচ্ছে 12ই জুন। না, কারণ স্যার অনেকেই তো ঢাকার বাইরে যাবে। না, 15 তারিখ হচ্ছে ঢাকার বাইরে যাবে। সোমবার যদি ঈদ হয় তাহলে সোমবার হচ্ছে 17 তারিখ, 17 তারিখ যদি ঈদ হয় তাহলে 15 তারিখ পরীক্ষা দেওয়াটা টাফ, ঈদের জাস্ট আগের দিনের আগের দিন। বাট 15 তারিখ যদি ঈদ হয়, 17 তারিখ যদি ঈদ হয়, তার পরবর্তী 5 দিন পরে মানে 22 তারিখ অনেক দেরির ব্যাপার, 22 তারিখ পরীক্ষা দেওয়াটা মোটেই টাফ। 22 তারিখে তো শনিবার পড়ে। হ্যাঁ, এই জন্যই তো পরীক্ষা, শনিবারই তো পরীক্ষা। 22 তারিখ পরীক্ষা নিবই আমরা। মানে আমরা যদি সহজ ভাষায় বলি, এই সপ্তাহের যে সাপ্তাহিক পরীক্ষা এটা হচ্ছে আগামী সপ্তাহে শনিবার হবে। হ্যাঁ, ঠিক আছে। শাশ্বত আর রিকোয়েস্ট করেছিল যে এটা মাসিক না নেওয়ার পরীক্ষা জন্য। নেওয়া যায় না, না, উনি বলতেছে যে এই দিন কি মাসিক পরীক্ষা নেওয়া যায় কিনা, আমাদের মাসিক পরীক্ষা না নেই। না 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 না, না না সেটা বলে নাই। সে বলেছে আমি 22 তারিখ সাপ্তাহিক পরীক্ষাটা না নিয়ে সেই পরীক্ষাটা একবারে 27 তারিখ 29 তারিখ পরের সপ্তাহে শনিবারে মাসিক পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য। তাহলে তো একবারে একটা পরীক্ষায় মিস হয়ে গেল, যেটা মিস করা যাবে না। মাসিক পরীক্ষার সাথে 29 তারিখ হবে, বাট সাপ্তাহিক পরীক্ষাটা হবেই এই সপ্তাহে, না হয়ে হয়তো পরের সপ্তাহে হবে, বাট পরীক্ষা হবে সাপ্তাহিক। মান্থলি টেস্ট কবে হবে স্যার? পরবর্তী 20টা ক্লাস হয়ে যাওয়ার পরে মেবি 29 তারিখ এনামুল বলবে, এটা নোটিশ জানিয়ে দিবে সে আগেই গ্রুপে। ঈদের বন্ধের ব্যাপার নোটিশ আজকে আসবে, সমস্যা নাই, ওই যে রেজাল্ট শিটটা দিয়ে তারপর নোটিশটা দিয়ে দিব। আমি তো নোটিশ দিয়ে দিছি অলরেডি। এটা তো মৌখিক নোটিশ, লিখিত নোটিশ যেটা। হ্যাঁ হ্যাঁ, লিখিত সবাই তো নোটিশ আর দিতে ক্লাসে হবে। নাই। আজকেই লাস্ট ক্লাস ছিল, হ্যাঁ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, এর শুভেচ্ছা রইল। আমার রেকর্ড অফ করে দিন। গরুর মাংস সবাই কম খায়েন, কারণ যে হারে মানুষ হার্ট অ্যাটাক করে মরতেছে, অ্যালার্মিং। আর যে হারে মানুষের হাই প্রেশার হচ্ছে, অ্যালার্মিং। রেড মিট খাওয়া বাদ দিতে হবে, গরু বলেন আর খাসি বলেন, শুধু চিকেন খাইতে হবে আর মাছ খাইতে হবে, সবজি খাইতে হবে, শাকসবজি। হাত খাইলে আবার ক্ষতি নেই। না, হাঁসের মধ্যে